আয় আমার সাদা ব্যাগ কই? কই রাখছি? সব কিছু ভুলে যাই, সারাদিন বকা খাইতে হয়। দেখছো আমার রগ বের হয়ে গেছে শুকায়া। আম্মু, just look at my hand. Oh my god. এটা রাখো। नाउ मैं क्या करूँ? वहाँ पर रख दो। আসসালামু আলাইকুম সবাইকে। না এমনি ভালো লাগছে না, আজকে শরীরটা অনেক খারাপ, কিছুদিন ধরেই খারাপ। আপনাদেরকে যে রুকাইয়া দেখাইছি এর পিছনে কারণ আছে। ওই হিরোর কে জানি পোস্ট করছে নাভিতে ঝাড়তেছে, আর হিরোর একটা চামচা আর বলছে আমি নাকি ব্ল্যাক ম্যাজিক করছি, অথচ উল্টা ডাক্তার বলতেছে আমাকে করা হয়েছে। কাজের বেটির মতো লাগতেছে। আমি কাজের বেটি, কামের বেটি না। থ্যাংক ইউ সো মাচ अम्मा। क्या? मेरा एक मेडिसिन तो शेष। একটা আছে, হবে হবে। আমার থেরাপি চলতেছে ভাইয়া, এন্ড আপু যারা জানতে চাও, এন্ড প্যারানর্মালও কিছু জিনিস আছে। আচ্ছা কোনো বাজে কথা না, নো মোর বাজে কথা, অনলি আড্ডা। আমি মরে গেলে আপনি শান্তিতে বাঁচতে পারবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার এই দোয়া কবুল করে নেক। যত দ্রুত আল্লাহ দুনিয়া থেকে নেবে তত পাপ কম হবে। এ কন হে? আচ্ছা, কোভিড কিন্তু অনেক বাড়ছে, তো সবাই সবার পার্সে হচ্ছে মাস্ক অবশ্যই রাখবেন। আর ই আছে কই আমার হ্যান্ড স্ক্রাবটা কই? যে ও ওটা গাড়িতে। হ্যান্ড স্যানিটাইজারটা রাখবেন সব সময়। সুমাইয়া রশিদ আপু, তুমি কেন লাইভে এসে কান্না করো? তোমার কান্না কেউ বুঝে না। না বলবো না। আচ্ছা, ডেইলি নিউজ বাই তানিয়া আপু, আপনার টিচার আপনার নাম বললো সোমা, আপনি তো স্বীকার করেন নাই। আচ্ছা আমি বলি, আমার পুরো নাম সুমাইয়া আফরিন বর্ষা, রাইট? সুমাইয়া নামটা আমার নানা রাখছে, কারণ আমার নানা হচ্ছে তোমরা যাত্রাবাড়ি কুতুবখালী বড় মাদ্রাসার মানে কি বলে স্থপতি, মানে যে বানাইছে, তো নানা রাখছে সুমাইয়া, আর বর্ষাটা মোস্ট প্রবলি আমার ছোট খালা রাখছে। তো সেখান থেকে ছোটবেলা থেকে আমি বলছিলাম, আমার নানি ডাকে আমাকে শমী কাউসার, আমার মামা ডাকে আমার শমী কাউসার, শমী কাউসার না শমী ডাকে। আর আমার টিচার মানে আমার যারা মানে পারিবারিক, আমার টিচার মানে পারিবারিক, প্রতিদিন সে নিশ্চয়ই আমাকে পড়াতে আসে, তারা সবাই আমাকে সুমা ডাকে। এটা একটা নিক নেম। এবং আপনারা খেয়াল করে দেখেন যে বাংলাদেশের যতগুলো মানুষ আছে প্রত্যেকের সারনেম আছে আর মিডিয়া নেম আছে। তো বর্ষা নামটা তো আমার আছেই, সেটার সাথে চৌধুরীটা, রাইট? উলু বাবা আপা, আপনি দেখি বস্তির রানী হয়ে গেছেন। আমার ভালো লাগে না, আমার স্কিন কেয়ার করতে ভালো লাগে না। তানিয়া আপু, এত সুন্দর করে আপনাকে আমি বললাম আর আপনি এত সুন্দর করে একটা গালি দিয়ে দিলেন। আল্লাহ হেফাজত করুক, আপনাকে হেদায়েত করুক।
আন্টি আপনি ঠিক আছেন? আমার শরীরের অবস্থা ভালো না। ভালো না বলতে কি, মানে তোমার শরীর বলো, ব্রেন বলো, সব কিছু মিলায়া। আপনি লাইভ ডিলিট করেন কেন? ভাল লাগে না। কিছু থেকে কি বলি, দরকার কি? থাক। আমার বাবার এক পাশ প্যারালাইজড, জেনে কথা বলবেন। সেটাই তো সেরিন আপু, যার ভালো লাগবে থাকবেন। আমি তো বলছি আমি আড্ডা দিতে আসছি। আর যার ভালো না লাগবে, শুনেন, ওই সুমাইয়াটাকেই, সুমাইয়া পুরা কেউ ডাকে না আমাকে, ডাকতো সুমাইয়া শুধু তোমার, আমার নানা মানে তোমার বড় আব্বু ডাকতো, আমার নানা শুধু সুমাইয়া ডাকতো, আর কেউ না। তোর মুখ থেকে দুর্গন্ধ, পচা দুর্গন্ধ, আমারে চেতাইস না, জান্নাতুল ফেরদৌস। যে এই মুখ দিয়ে বলেছে, এই মানে কি বলে বাজেভাবে স্ল্যাং ইউজ করেছে, আল্লাহ তার ঘরে সন্তান দিয়েছে, ইনশাল্লাহ সমস্ত কিছু আল্লাহর হাতে। আপু তুমি নর্মাল হয়ে উঠো। আপু আমি জানি না, আচ্ছা বাই দ্য ওয়ে আমি আপনাদের সাথে একটা প্যারানর্মাল হিস্ট্রি শেয়ার করব। সেটা হচ্ছে গত 2 দিন হয়েছে, হ্যাঁ 2 দিন, 3-4 দিন। আই চুপ। তো গত 3-4 দিন আগে আমার নামাজ পড়ে উঠছি, অ্যান্ড দেন আমার প্রচন্ড বুকের হচ্ছে এই মিডল পোর্শনে ব্যথা। কেমন ব্যথা আমি বলি, ধরেন আমরা মাঝে মধ্যে যখন ভাত খাই না, প্লিজ দয়া করে ভালো ভালো কমেন্টস করেন প্লিজ। হ্যাঁ তারপর হ্যাঁ লাইটটা অফ করে দাও, চোখে লাগে। বিলু তারপরে বলতে দাও আপু, চুপ। তো পরে কি হয়েছে, তোমার 2-3 দিন আগেই তাহাজ্জুদ পড়ে উঠছি, আর আমার মানে হয় কি যে খাবার খেলে যেমন মাছ সামটাইমস আমাদের গলায় বেঁধে যায় বা বুকে বেঁধে যায়, হঠাৎ করে পানি খেলে ওই রকম সারাটা রাত মানে কি যে কষ্ট করছি ব্যথায়। ঠিক একবার যারা বলতেছে আম্মু হসপিটালে যাবা, হসপিটালে নিব। একবার আন্টি এসে বলতেছে হাসপাতালে নিব, বেশি মেডিসিন খাবেন। তারপরে হচ্ছে ডক্টর আশিস দাকে ফোন দিছি, আশিস দা বলতেছে তুমি একটা কার্ডিওলজি দেখাও। মানে এত কিছু, আমি জাস্ট লিটারালি আমি মানে আশিস দা জাস্ট আমার একটু বকলো, উনি অনেক মানে আমার খুব কাছের অনেক বড় একজন ডক্টর, দাদা অনেক বকলো, এত স্ট্রেস এত কিছু তুমি কেমনে নাও, তুমি একটা মানুষ, এটা ঠিক না। সামটাইমস স্ট্রোক থেকে এই কার্ডিওলজির প্রবলেম হয়। তো পরে সারা রাত আল্লাহ আল্লাহ করে কাটালাম। সকালবেলা যখন উঠলাম তখন হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠছি সকালবেলা বলতে 7টা 7:30টার দিকে উঠে বের হয়েছি, যে বের হয়ে একটু দেখি কাঁচা বাজার টাজার করবো, কিছু যদি পাই। উঠে বের হয়ে গেছি, ব্যথাটা কিন্তু মানে ওই জায়গাতে কিছু খেতেও পারছি না। আমার অভ্যাসকে আমি বলি, সকালে ঘুম থেকে উঠে আমি হচ্ছে গরম পানিতে লেবু এবং চিয়া সিড পিঙ্ক সল্ট মিক্সড করে, এত বড় একটা গ্লাস আছে কাচের, ওইটাতে পুরাটা, হ্যাঁ ওইটা পুরোটা খাই। হ্যাঁ এটা হচ্ছে আমার প্রতিদিনের সকালের অভ্যাস। তো আমি আমি ভাবছি হয়তো কিছু একটা খাইছি, হয়তো বুকে আটকে আছে, হয় না এরকম। তো আমি পরে সকালবেলা ওইটাও খাইলাম, পানি খেলাম, তারপরে চিয়া সিড ভেজানোটা খেলাম, খেয়ে নর্মালি হিজাব নিয়ে বরখা নিয়ে বের হলাম, হাঁটলাম, কাঁচা বাজার করলাম, বাসায় আসলাম, ব্যথার জায়গায় রয়ে গেছে। তো তারপরে আমি আমার ছোট খালাকে ফোন দিলাম, ছোট খালাকে সমস্ত কিছু বললাম। পরে আমার ছোট খালামণি বললো তুমি একটা কাজ করো, রুকাইয়ার
পানিটা খাও আর তুমি চারকুল পড়ো, নিজেরটা নিজে, বড় হইলে অন্য কারো লাগে না, নিজেরটা নিজেই করা যায়। চারকুল পড়ো, নামাজ পড়ে উঠে তারপরে হচ্ছে তুমি আয়াতুল কুরসি পারো, আয়াতুল কুরসি পড়ো, সূরা হাসরটা পড়ো যতটুকু পারো, ইয়াসিন সূরা যতটুকু পারো পড়ো। তারপরে নিজের শরীরে নিজেই ফু দিয়ে মানে হাতিয়ে সুন্দর করেই দাও, আর একটা পানির মধ্যে এই সমস্ত সূরা পড়ে ফু দিয়ে তুমি নিজেই খাও। তো পরে আমি ওইটাই করলাম। আন্টিকে ফোন করার পরে তখন মনে হয় আনুমানিক জোহরের টাইম হয়ে গেছে, হ্যাঁ জোহরের টাইম হয়ে গেছিল। তো পরে অবাক হয়ে যাবেন আপনারা যে আমি জাস্ট নামাজটা শেষ করে দোয়া কালাম পড়ে আমার নিজের গায়ে নিজে ফু দিয়ে অ্যান্ড দেন আমি যখন পানি খেলাম বোতলে ফু দিয়ে, আমার জাস্ট 5 to 7 মিনিটসের মধ্যে আমার বুকের এই বানটা চলে যায়। বুকের এই বানটা চলে যায়। অ্যান্ড তারপরে ওই দিনই একটা পানির বোতল, কাচের একটা পানির বোতল নিচে রাখা বলতে কি মানে নর্মালি ফ্লোর টাইসের ওপর রাখা, মানে ওখানে কেউই নাই, পুরা ভরা একটা বোতল, বাতাসও কিন্তু রুমে নাই। যারা ভয় পাচ্ছে, রুমে কিন্তু বাতাসও নাই, হ্যাঁ কারণ তখন ফ্যান ছাড়াও ছিল না। আমার শরীরে জ্বর লাগতেছিল, আমি ম্যাক্সিমাম টাইম ফ্যান বন্ধ করে রাখি, ফ্যান ছাড়ি শুধু জারামনির জন্য। হ্যাঁ, তো আমার বিড়ালও এই রুমে ছিল না তখন, সামনের রুমে ছিল। হ্যাঁ, তো যারা ভাবছে বিল্লু ফেলছে, তো পরে দেখে বিল্লু তো ফেললে, বিল্লু তো ওইদিকে কাচের বোতলটা, মানে কাচের বোতলটা কোন বোতলটা আমি বলি, ওই যে আমি দোয়া পরে পানি পরে ফু দিয়ে যেই পানিটা খাইছিলাম, ওই পানিটা খেয়ে ওই বোতলটা আমি ওখানে রাখছিলাম। ওই বোতলটা ঠাস করে মানে চোখের পলকে পড়ে গিয়ে ভেঙে গেল, টুকরা টুকরা হয়ে গেছে একেবারে। ওই দিনটা দেখলাম, ও আমরা মুভিটা দেখার পরে নইলো does it have any connection with that since it's a black magic case? মুন্নার ব্যাপারে স্টেপ নেন না কেন? আসলে সত্যি করে একটা কথা বলি, আমি জীবনে এত বেশি স্ট্রাগল করছি, আমার কাছের মানুষরা দেখছে। যেমন আমার টিচার যে আমাকে পড়াতো, আমাকে না শুধু আমার গোষ্ঠীর সবাইরে পড়াইছে, এমন কেউ বাদ নাই, জাস্ট এখনকার জেনারেশন ছাড়া। কারণ স্যার হচ্ছে চলে গেছে দেশের বাইরে, অলমোস্ট 12-13 বছর হয়ে গেছে। স্যার আরও বেশি হবে না, 15 বছর। স্যার বললো যে 15 বছরের অধিক স্যার চলে গেছে দেশের বাইরে। তো স্যার আমাকে যখন মানে আমাদের বাসায় যখন স্যার আমাকে পাইছে তখন আমার বয়স 3, 4 অথবা 5 এরকম হবে। পরে আমার মামাতো বোন আমাকে, খালাতো বোন, খালাতো ভাই সবাইকে পড়াইছে, এমন কেউ বাদ নাই যে স্যারের স্টুডেন্ট ছিলাম না। তো স্যারের সাথে আমার মাঝে মধ্যে কমিউনিকেট হয়, মাঝে মধ্যে যখন স্যার অনলাইনে দেখে আমার সিচুয়েশন, যেমন রাসেল মিয়ার ঘটনা, তখনও স্যার আমাকে অ্যাডভাইস করে, যেহেতু আমার শিক্ষক সে আমাকে অ্যাডভাইস করে। অ্যান্ড পরবর্তীতে কালকেও ফোন করে অনেক কথা বলছে, আজকেও বলছে। অ্যান্ড সে আমাকে সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করে। তো এবং আমার কোনো বড় ভাই নেই, আমার গার্ডিয়ান নাই, এটা আমি আপনাদের সবসময় বলি। আমার জীবনের একটা সবচাইতে বড় কষ্ট হচ্ছে আমার মাথার ওপরে হাত দেওয়ার কেউ নাই, কোনো ছাতা নাই। একটা মেয়ের আসলেই একটা গার্ডিয়ান দরকার। আমার বাবাটা আজকে সুস্থ থাকলে এই দিন হয়তো আমার দেখতে হতো না। মানুষ যেখানে প্রেসক্রিপশন আমি আপলোড করছি আব্বুর ক্রিটিনাইন 7 কাছাকাছি, সেখানে মানুষ বলে আব্বু সুস্থ। তার মানে কি? তারা আসলে অশিক্ষিত, তারা জানেই না।
যে একটা মানুষের ক্রিটিনাইন যখন 7-8 হয় সেই মানুষটার ক্রিটিনাইনকে এটাই মনে হয় জানা না। তো যাই হোক, কেন বলছি এই কথাগুলো? কারণ আপনার সাথে যখন কেউ অনেক বেশি অন্যায় করে ফেলবে না, আপনি যখন কারোর জন্য অনেক বেশি চিৎকার করে কাঁদবেন না, আমার চোখগুলো দেখেন জাস্ট ডার্ক সার্কেল পড়ে গেছে, হ্যাঁ, ওজন একেবারে কমে গেছে। এটার কারণটা কি? মানসিক যন্ত্রণা যেগুলো আমাকে দিচ্ছে। আল্লাহ কাউকে ছাড় দেবে না, নো বডি, কেউ ছাড় পাবে না। এবং আমার ভুলগুলো আমি হাজারবার কিন্তু সবার কাছে বলেছি, আমার ভুল হয়েছে। আমি আমার টিচারকেও বলেছি যে স্যার এই ঘটনা এই হয়েছে, এইটাই আমার দোষ। এখন হয় কি, মায়া একটা অন্যরকম জিনিস, মায়া সম্মান একটা অন্যরকম জিনিস। হ্যাঁ, মায়া শিক্ষা এটা হচ্ছে কি বলে, মায়া এবং মায়া জিনিসটাই অন্যরকম। কারোর প্রতি মায়া চলে আসলে সেটা সত্যিকারে মায়া কখনো ছাড়ানো যায় না। ইটস ভেরি টাফ। মানে যত সহজে এটা, যত কঠিনভাবে মায়াটা জন্মায় তত সহজে মায়াটা যায় না। তো মুন্না খানের ব্যাপারে অ্যাকশন না নেওয়ার পিছনে অন্যতম কারণ আমি জানতেছি যে মুন্না খানকে ওই হলুদ সাংবাদিককে ক্যামেরাকে কিনে দিচ্ছে, আইফোনকে কিনে দিচ্ছে, বাইককে কিনে দিচ্ছে, 2.5 লক্ষ টাকা কে দিয়েছে, মুখ চুপ করা কে রেখেছে, আমার বিরুদ্ধে আজে বাজে নোংরা গালাগালি করতে লাইভে কে বলছে, সবই আমি জানি। তবুও আমি চুপ করে আছি, কারণ কিছু কিছু সময় চুপ করে থাকতে হয়। এবং এটা আমার টিচার আমার শিখাইছে, আমাকে বলছে, আমাকে কালকেও যখন কথা বলছি তখন আমাকে বলছে যে কিছু কিছু সময় চুপ করে থাকতে হয়। আর কিছু কিছু শত্রুকে, যে তোমার শত্রুর তোমার বন্ধু ছিল, বন্ধু থেকে শত্রুর বন্ধু হয়ে গেছে, মানে সে ওখানেই গেছে। আর যেই ব্যক্তি একবার বুঝবেন, যে যেই ব্যক্তি আপনাকে রিয়েলাইজ করাবে যে আমার রুমি পৃথিবী থেকে যাওয়ার আগে, মানে এমন হয়তো আপনারা তো দেখছেন, তখন তো আপনারা সবাই অনলাইনেই ছিলেন, তাই না? তো আমার রুমি আমাকে মেডিসিন, আমি কখন কোন ওষুধ খাবো সেটা আমি বলতে পারতাম না। টাইম টু টাইম মেডিসিন, খাওয়া দাওয়া খুব কেয়ার করতো। আমার তকদিরটা খারাপ, আমার ভাগ্যটা খারাপ, নাইলে হয়তো আজকে আমাকে এই দিনগুলো দেখতে হইতো না, আজকে আমাকে মেন্টালি সিক হইতে হইতো না, মানুষ আমাকে এত নোংরাভাবে বাজেভাবে বলতে পারতো না। যাই হোক, তো ওর দুটো বাচ্চা আছে, দুটো মেয়ে আছে। আমি ভালোবেসে, আমার ভালোবাসার জায়গা থেকে ওর মেয়েরা শাড়ি পরতে চাইছে, আমি শৈশব থেকে শাড়ি কিনে পাঠিয়ে দিছিলাম। ওর বউকে মনে হয় ও বলে নাই, না বলছে তাও আমি জানি না, হোয়াটএভার, এটা ওর ব্যাপার। তো আমার কাছে কি, যে ও ছেলেটা ভালো ছিল, ছেলেটা ভালো ছিল এবং অ্যাজ এ ম্যান ও ভালো। ওর খারাপ দিক হচ্ছে ও প্রচণ্ড অ্যালকোহল নেয়, ওর খারাপ দিক হচ্ছে ও মানুষের কান কথা শুনে, ওর খারাপ দিক হচ্ছে ও প্রচণ্ড বেপরোয়া। আর ওর ভালো দিক হচ্ছে ও মানে কাউরে তেল দিতে হইলে তেলবাজিটা অনেক সুন্দর করে বেশি করে দিতে পারে। হ্যাঁ, তো যখন দেখি যে ও আমাকে এটা বলছে এর ব্যাপারে, ও আবার আরেকজনরা বলতেছে অন্য ব্যাপারে, এগুলো যখন দেখি তখন হাসি আর অবাক হই। আচ্ছা, ঘুম থেকে উঠে যখন ফার্স্ট কি দেখছি আম্মু, মোবাইলটা হাতে নিয়ে ঘুম থেকে উঠে হাসলাম যে ও আজকে তো ঘুমাইছি আমি সকালে। 6টায় ঘুমায়া 10টায় উঠা, এরপর 11টায় আবার ঘুমায়া 6টায় ঘুমায়, 10টায় উঠে, 11টায় ঘুমায়, 3টায় উঠছে। শিট, ওকে। ভোরে ঘুমায়া উঠা আবার ঘুমায়া
আচ্ছা, তো ঘুম থেকে উঠে দেখি ডট 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 গ্রাফির মামলা আমার নামে দিবে। আমার মতো খুশি আর কেউ হয় নাই, বিশ্বাস করেন। আমি এমন হাসছি বিশ্বাস করেন। কারণ কি জানেন? হ্যাঁ, কারণ হচ্ছে যে ওরা জানেই না যে মামলাটা ওরা করতে চাচ্ছে এটা ডেফিনেশন কি। মামলা করতে গেলেই ম্যাজিস্ট্রেট মামলা নিয়ে নিবে না, আইন এত সহজ না। তো পরে হাসলাম, আমার লয়ার ফোন দিল, লয়ারের সাথেও হাসলাম। পরে আমি বললাম সমস্যা নাই, যদিও মামলা দেয় দেখ, কোর্টে তো যাই, হেনেস্তা হ্যারাসমেন্ট তো 7 মাস ধরে হইতেছি, যাব জেলে যদি যাইতে হয়, আধা মরা হয়ে তো পড়েই আছি, ঘরেই তো পড়ে আছি আধা মরা হয়ে। যদি জেলে যাইতে হয় যাব, তবে জেলে গিয়ে ভিআইপি ভাবেই থাকবো। বরং আমার এখন মনে হয় কি জানেন, যে এই যে সামাজিকতা, এই যে আপনাদের বুলিং, আপনাদের কমেন্টস, বাজে মন্তব্য, মিথ্যাচারকে বিশ্বাস করা, আমি এখনো কিন্তু অনেক স্ক্রিনশট আপলোড করি নাই, যেগুলো আমার আর মুন্নার সম্মানের দিকে তাকায়। কারণ ওর 2টা মেয়ে আছে, তাদের ফিউচারের দিকে তাকায়। মুন্নার বউ যেমনই হোক, মুন্নার বউ আমার চোখের সামনে দেখা, মুন্না ওর বউকে যেই পরিমাণে গালাগালি করে, ওর বউ ওর উপরে কখনোই কথা বলে না। যদি ওর উপরে কথা বলতে পারতো তাহলে মুন্না কাজ করতে পারতো না। এবং মুন্নার বউয়ের ব্যাকগ্রাউন্ড আমি বলবো না, এটা আমার কাজ না। তো মুন্নার ব্যাপারে কোনো অ্যাকশন না নেওয়ার কারণ হচ্ছে ওই যে মায়া। আমাকে রুমি মারা যাওয়ার পরে কেউ এসে 1 গ্লাস পানি খাওয়ায় নাই, কিন্তু আমি যখন শুটে ছিলাম লেমন রিসোর্টে, বা লেমন রিসোর্টে প্রথম দিন আমার মনে আছে, আমি পানি চাইছি, পরে ও দৌড়ে গিয়ে আমাকে পানি আঁকায় দিয়েছিল। আল্লাহ একজন আছে। তখন ওই পানিটা খাওয়ার পর আমার মনে হয়েছে যে ও খুব কেয়ারিং একটা পুরুষ। তো বন্ধুত্বের জায়গা থেকে মানে ওর প্রতি একটা মায়া, এবং আমার টার্গেটে ছিল। আমি বলছিলাম ওকে, ও এখন অনেক মিথ্যে বলছে, বলুক, এর জবাব আল্লাহর কাছে দিবে। আমি ওকে বলছিলাম যে তুমি 3 কোটি টাকা দিয়ে সিনেমা বানায় যেভাবে সবার কাছে পৌঁছাইতে পারো নাই, আমি তোমাকে সেখানে পৌঁছায় নিয়ে যাব ইনশাল্লাহ। এবং আমি নিজে কিন্তু ওর কাছে সিনেমাও চাই নাই, কারণ আমি কিশোরী অফিসার দ্য ইনচার্জ করছি 2020 সালে, আর কিশোরী করলাম 2023 সালে তাইব ভাই টুনিমার। তো সেখানে আমার অ্যাক্টিংয়ের প্রতি এখন আর ওরকম টানও নাই, কারণ আমি অফিসার দ্য ইনচার্জ কিশোরী ও লাস্ট ইয়ার, ওটা তো নাটক, ওয়েব সিরিজ ছিল। তো পরবর্তীতে ওইটাও আমি, ভাইয়া, অনন্যা ছিল কাস্ট। আপনি মনি রহমান এ বিষয়ে কথা বলতে চায় না, এ বিষয়ে যা কথা বলার তারা বলবে, যে আপলোড করছে তাকে বলতে বলেন। আপু, ভাগ্য এমন একটা জিনিস, আর ভাগ্য থেকে বড় আমাকে 31st নাইট থেকে স্টার্ট করে ঢাকার কি বলে আপনার আরে কি জানো মা, তো আমাকে হচ্ছে আপনাদের ঢাকার 31st থেকে স্টার্টিং, অ্যান্ড দেন মুন্না যখন দেশে আসে তখন থেকে স্টার্ট করে পুরো টানা রমজান, পহেলা রমজানের আগ দিন পর্যন্ত, মানে দোষ আমার আছে, কেন থাকবে না, ডেফিনেটলি আছে। মানে আমি একটা পুরো ঘোরের মধ্যে ছিলাম, পুরো একটা ঘোর, যেখানে আমারে এমনও হয়েছে আমি আমার
ছোট ভাইরে গালাগালি করতেছিলাম, ওর সাথে শাউট করতেছিলাম। আপু আমার দাঁতে হচ্ছে রুট ক্যানেল করা, আর ফর এ কাইন্ড ইনফরমেশন, হ্যাঁ শারমিন আক্তার আপু, আমি যদি জ্যাকির ওগুলোর সাথে জড়িত থাকি তাহলে তাদেরকে বলেন প্লিজ, অনলাইন প্ল্যাটফর্মে আইসা এইসব না বলে তাদেরকে বলেন কোর্টের মাধ্যমে আসতে। আমি আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল। আচ্ছা মুন্না যদি পিঙ্ক সুটকেস, আচ্ছা এটা একটু আপনাদেরকে রিভিল করি। রামপুরা 10 তলায় গেছি, 10 তলায় বলে ওটাকে মার্কেট, তো ওখানে আমি গেছি আমার ফোন ঠিক করতে। অ্যাট দ্য সেম মোমেন্ট আমাকে ওই সময় ফোন করে মুন্না, লাইনে ছিল। তো আমার একটা ইমার্জেন্সি লাগেজ দরকার, একটু টিপটপ। তো আমি লাগেজ দামাদামি করতেছি ও লাইনে, তখনও আমাকে বলল যে আসার সময় আমি লাগেজ নিয়ে আসবো, আমি তো কিছুদিন পরেই আসবো, লাগেজ নিয়ে আসবো, তোমার লাগেজ কিনতে হবে না। ওকে ফাইন, ফ্রেন্ড, কিনতে হবে না, নিয়ে আসবে। নিয়ে আসলো এবং পাঠালোর পরে বাকি ঘটনা তো আপনারা জানেনই। আমি কিন্তু বলি নাই পিঙ্ক কালার লাগেজ নিয়ে আসতে, আমি কিন্তু বলি নাই আমার মেয়ের জন্য টি শার্ট দাও, আমার ছেলের জন্য টি শার্ট দাও, বা ট্যাং দাও, বা খেজুর দাও। আপনারাই দেখছেন ও নিজে ভিডিও করে, সেই ভিডিও পাঠাইছে জারামনির হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপে। তো এরকম কিছু বিষয় আছে, হ্যাঁ। তো ও মানুষ ভালো, আবারও বলছি, ওর প্রবলেমটা হচ্ছে কি ও ম্যানিপুলেট হয়ে যায়, ও অন্যের কথা, এবং ও এত পরিমাণে অ্যালকোহল নেয়, যে কোনো দিন রাতের বেলা আপনি যদি ওরে অ্যালকোহল খাওয়ায় ইচ্ছা মতো ওর সাথে ওরে যদি বলেন আপনি দুনিয়া দিয়ে দিতে, ও আপনার দুনিয়া দিয়ে দিবে, হ্যাঁ। কিন্তু যখন ওর হুশটা আসবে তখন গিয়ে ও বুঝিয়ে দেয়। এটাই হচ্ছে মুন্নার ক্যারেক্টার। তো এই যে যেমন আমাকে আমি ফ্রেন্ডলি বলি, ওর ড্রাইভার আমার সাথে ওর ড্রাইভারের কথা হয়েছে। আকাশ বলল মুন্না আপনার নামে মামলা দিবে। আচ্ছা আমি একটু বলি, এসপি সাথী আপু, মামলা যে দিবে সে বলুক, আর মামলা দিলে বলার কি আছে, মামলা দিলে দিয়ে দিবে। আমরাও দীপিকা পাদুকোন বললাম আর প্রুফ হয়ে গেল, প্রুফ ছাড়া আমি দীপিকা পাদুকোন শুনেন, আপনি কিছু করবো ওটা আমি বলবো কেন, রাইট? এই যে আমার নামে একের পর এক মিথ্যে মামলা দিয়েই গেছে। আমি কোর্টে গিয়ে আলহামদুলিল্লাহ ম্যাজিস্ট্রেটকে আমি বলছি, আমার লয়ারের সাথে আমি কথা বলছি, আমি নিজে জামিন নিয়ে আসছি। দিতে থাকুক মামলা, বরং এটা ভালো। এখানে যারা অ্যাডভোকেট আছেন তারা বুঝবেন, যখন দেখবেন একটা লোক বাদী হয়ে একটা নারীকে এতগুলো মামলা দিচ্ছে, তখন ম্যাজিস্ট্রেট কনফিউজড হয়ে যায় এবং ম্যাজিস্ট্রেটরা বুঝে ফেলে এই মামলাগুলো মিথ্যে। এবং আমি ওই মামলাগুলো টিকে না। আমি 2টো মামলা করেছি, একটি হচ্ছে মানহানি, আমাকে বউ দাবি করা, আর একটি হচ্ছে আমাকে জখম করা। এই 2টো মামলার বেশি আমি করি নাই, কারণ আমি মিথ্যে মামলায় বিশ্বাসী না। আমি একটা করব, ওই একটার শেষ হবে ভয়ঙ্করভাবে এবং ওই একটা রায় হবে ভয়ঙ্করভাবে। এতগুলো মামলা করলে না ম্যাজিস্ট্রেটও কনফিউজড হয়ে যায়, বুঝছেন? এটা ওরা জানে না। জানবে কোত্থেকে? ওকে যখন ডিবিতে তুলে নিয়ে গেছিল 2.5 বছর আগে এডিসি নাজমুল, তখন তো ও আন্ডার ম্যাট্রিক, ও এডিসি নাজমুলের কাছে সমস্ত কিছু স্বীকার করছিল। সেই ডকুমেন্টস, কিছু পেপারস আমার কাছে পাঠানো হয়েছে আদালতে পেশ করার জন্য। এবং ওর আসল নাম হচ্ছে মনির। আমার কাছে সমস্ত পেশা সম্মানের। ওর বোন যে, ওর বোনের হাজব্যান্ড রিক্সাওয়ালা, রিক্সা চালাতো বলে ওর বোনের হাজব্যান্ডকে ডিভোর্স করায় আকাশ নিবিড় নিজে। ওর নাম কিন্তু মনির, 2টো বিয়ে করছে। এটা আমার কথা না, এমডি জামশেদ 2020 সালে ওরে নিয়ে পোস্ট করছিল, এবং ওই লোকটা মোস্ট প্রবলি ওর গ্রামের লোক।
এবং ও নিজেও রিক্সা চালাইছে। ও নাম চেঞ্জ করার কারণ হচ্ছে, আমার নাম কিন্তু চেঞ্জ আজকে হয় নাই। সুমাইয়া আফরিন বর্ষা কিন্তু একেবারে আমার টিকা দেওয়ার নামের থেকে শুরু করে এখন পর্যন্ত, হ্যাঁ সুমাইয়া আফরিন বর্ষা এই নামটা একেবারে আমার টিকা কার্ড আছে না, টিকা কার্ড থেকে শুরু করে এখন পর্যন্ত সুমাইয়া আফরিন বর্ষা, অল পেপারস সব জায়গায়। তো সেখানে আমি যতটুকু ওই জামশেদ সাহেবের ভাইয়ের কাছ থেকে যতটুকু জানতে পারলাম যে ওর নাম হচ্ছে মনির, কি মনির যেন, তখন ও নারী নির্যাতনের মামলা খায়, বৌড়ে মারে, ওখান থেকে 2টা মামলা খায় ওর গ্রামে। 2টা মামলা খাওয়ার পরে ও ঢাকায় এসে তখন এই আকাশ নিবিড় হয় এবং আকাশ নিবিড় সাজে। তাহলে আমার বেলা দোষ আর আকাশ নিবিড় যে মনির হইল সেটার কোনো দোষ নাই? বলেন, আপনারাই বলেন। আমাকে মানহানির মামলা দেয় নাই, সরি টু সে, মানহানির মামলা তাকে দেওয়া হয়েছে এবং তাকে বলা হয়েছে, বিজ্ঞ আদালত থেকে তাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার নিকানামা কোথায়। সে বলেছে নিকানামা গায়েব করে ফেলছি, এভাবেই বলছে। আপনার পেশা কি? বলছে সাংবাদিক। তো তখন ম্যাজিস্ট্রেট উত্তর দিছে যে আপনি একজন সাংবাদিক হয়ে আপনি, এটা আপনার ফার্স্ট ম্যারেজ? বলছে না, এটা আমার 3rd ম্যারেজ। তো যদি তোমার 3য় বিয়ে হয়, তোমার 2টা বিয়ের অভিজ্ঞতা আছে না? 2টা বিয়ে করলা, ডিভোর্স দিলা, মাইর খাইলা, জেল খাটলা, নারী নির্যাতনের জেলও খাটছে, জেল খাটলা, এত কিছু করলা, তাহলে তুমি বিয়ে করলা, বিয়ের কোনো এভিডেন্সই তোমার কাছে নাই? ইজ ইট ফান? নো। পরবর্তীতে আমাকে জিজ্ঞেস করলো, আমি বিজ্ঞ আদালতকে বললাম যে না আমি বিয়ে করি নাই, এই ঘটনা এই হয়েছে। আমার আইনজীবীর চেয়ে বেশি আমি কথা বলছি। অ্যান্ড দেন আমার আইনজীবীর কথা বলছে, অ্যান্ড দেন এটা ইনভেস্টিগেশন দিয়ে দিল, পুলিশ ইনভেস্টিগেশন। তো পুলিশ ইনভেস্টিগেশনের রিপোর্ট ও দেখবেন বারবার নিয়ে আসে আপনাদের কাছে, কিন্তু পুলিশ ইনভেস্টিগেশনের ভয়াবহ রিপোর্ট যে ওর বিরুদ্ধে আমারটা হইছে এটা ও জানেই না। হ্যাঁ, কারণ আমি বিচারাধীন বিষয়গুলো এবং আইনের প্রতি আমি যথেষ্ট সম্মান করি। ও সুইসাইড অ্যাটেম্প নিতে যায়, এর জন্যও আমারে মামলা দিছে। বাবা মামলাবাজ, ওরে মামলাবাজ। ঠিক আছে, কোনো সমস্যা নাই। পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন থেকে আমাকে ফোন দিছে, আমার যা যা দেয়া প্রয়োজন দিছি, অ্যান্ড দেন অফিসার বলতেছে এই লোক তো ইন্টেনশনালি সব আপনার সাথে করতেছে। তা আমি বলছি আপনাদের ইচ্ছা, হ্যাঁ আপনারা কিভাবে এটা ম্যানেজ করবেন করেন। কোয়ালিটি কুইন বাই মিতুল কালেকশন, সব হলো মানুষ সাথে খারাপ করে। আমি বুঝি নাই মিতুল আপু, মিতুল আপু, মিতুল আপু চেনা চেনা লাগছে। ভালো মানসুখ সাতাকরা আপা আজকে, আচ্ছা দাঁড়াও, ফারজানা ফারুকি আমি আপু, আপা আজকে এখনো আমার বাবা অসুস্থ, আমার যারা জায়ান এটা এখনো বলেন নাই। আমার যারা জায়ান আব্বু তো অসুস্থ থাকবেই, সে তো তার একদিকে হচ্ছে কিডনি কাজ করছে না, ডায়ালাইসিস হচ্ছে, অন্যদিকে তার ব্রেন স্ট্রোকের পেশেন্ট, অন্যদিকে তার এক সাইড প্যারালাইজড। ভাই সে তো স্বাভাবিক জীবনযাপন গত 10 বছরে 12 বছরে করতে পারে নাই, আগামীতেও পারবে না। এটাই তো হওয়ার, এটাই তো আসলে আমরা কি আমরা আস্তে আস্তে কই যাচ্ছি, দিন যত যাচ্ছে আমরা আস্তে আস্তে আমাদের ওই যে শেষ ঠিকানা 3 হাত মাটির দিকে যাচ্ছি, 3.5 হাত মাটির দিকেই যাচ্ছি, তাই না? আমি, আপনি, আমরা সবাই। আচ্ছা আপনি ওই মিতুল আপু, আমি আপনাকে নিয়ে কোনো বাজে কথা বলি নাই, আর যদি বলে থাকি মাফ করে দিয়েন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আর আমার আড্ডা দিতে মন চাইতেছে, যা বা কি করবো বাবা, লুডো কিনে না দাও, লুডো খেলি। সিনেমা কোন সিনেমা দেখবো? সব
stand up, please. না ওইভাবে বলছে না কিছু। I beg you, I wanna watch stand up. শাস্তি দেওয়ার মালিক আমি না, আমার কাজ হচ্ছে যে অপরাধ যা যেই ধরনের আমার সঙ্গে যা যা করা হয়েছে সেটা প্রশাসনকে জানানো এবং প্রশাসনের কাছে জানানোর সাথে সেখানে আমি আমার জাস্টিসটা কিভাবে পাবো সেইটা ইনশিওর করা। আইন আমি নিজের হাতে তো কখনোই তুলে নিব না, বিকজ আমি বিশ্বাস করি, এটা সত্যি কথা, বিশ্বাস করেন, আমি আমার এই গত 6 মাসের এক্সপিরিয়েন্স আদালতের, আমি জাস্ট স্পিচলেস যে যখন আমাকে মানসিক ইনস্টিটিউট থেকে বনসই দিয়ে নিয়ে যাওয়া হয় সেই দিন কোর্টে মামলা প্রায় 20টার উপরে, 22টা মামলা, কোনোটারই জামিন মঞ্জুর হয় নাই। আমার পেপারসের দিকেও তাকায় নাই, জাস্ট আমার পরিচয় জানতে চাইছে ম্যাজিস্ট্রেট, আমার সাথে কথা বলতে চাইছে। 3 নম্বর কোর্ট, খুবই ডেঞ্জারাস ম্যাজিস্ট্রেটটা, খুবই মানে রাগী একজন ম্যাজিস্ট্রেট, জানতে চাইছে। অ্যান্ড দেন আমি বলছি ইটস এ কাউন্টার মামলা, এটা হচ্ছে কাউন্টার মামলা। এটা বলার পরে সাথে সাথে জামিন মঞ্জুর। এবং আমার মা আমার সাথে কোর্টে গেছে, কখনোই সে কোর্ট কাছারিতে যায় না, আমার সাথে কোর্টে গেছে, বসেছিল, জামিন মঞ্জুর। তবে তারপর পরোয়ানা ফেরত নিয়ে চলে আসলাম। তো এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যদি অ্যাক্টিভ থাকেন এবং আপনার নামে যদি মিথ্যা মামলা হয়, কেউ যদি আপনাকে ফাঁসানোর চেষ্টা করে কোনোভাবে, আপনি যদি সৎ থাকেন এবং আইনের ধারাগুলো যদি আপনার জানা থাকে এবং আপনি যদি সঠিকভাবে বিজ্ঞ আদালতের কাছে উপস্থিত করতে পারেন আপনার উকিল দ্বারা, লয়ার দ্বারা এবং আপনার অ্যাক্টিভিটিসের দ্বারা, তাহলে অবশ্যই আপনি উইন হবেন। কেন হবেন? বিকজ এটা একেবারে ইউনিভার্সাল ট্রুথ। এটা আমার কাছে মনে হয়েছে, আমি জানি না, কারণ আমার যতগুলো আমার নামে মিথ্যে মামলা করা হয়েছে প্রত্যেকটা মামলা আমাকে ইভেন বলেও দিছে যে 1-2টা ডেটের পরে ওগুলো খারিজও করে দেওয়া হবে। শানু বলেছে তোমার থেকে ওর রূপ যৌবন বেশি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কোনো সমস্যা। তো সে যদি বলে থাকে আলহামদুলিল্লাহ তার রূপ যৌবন বেশি, মুন্না আবার রূপ যৌবন বেশি আলা নারীদেরকে খুব ভালোবাসে, মুন্নার কাছে যেতে পারে। এছাড়া ওর ইন্ডিয়ার যে বয়ফ্রেন্ডগুলো এবং আলামিন, যেই লোকটা আমার অ্যাটাক করতে আসছিল, হ্যাঁ, আর ওর বাসা নিচে তো সিসি ক্যামেরা আছেই, ওর বাসার আশেপাশে 24 ঘন্টা আমার লোক আছে। তো সেখান থেকে শানুর ব্যাপারে যেই ইনভেস্টিগেশন রিপোর্ট আসছে সেটা তো আদালতে দিব। শানুর নামে যে মামলাটা করা হয়েছে সেদিন দিব এবং শানু যেটা করছে সেদিন দিব। আমি একসাথে সব গজা খিচুড়ি করতে চাই না। আর কেউ যদি মানে টু বি অনেস্ট, কেউ যদি মনে করে আপনার চেয়ে সুন্দর সে, তাহলে প্রবলেমটা কি ভাই? হইতেই পারে। আপনার চেয়ে সেক্সি সে, হইতেই পারে। আপনার চেয়ে কি বলে শিক্ষিত সে, এটা হইতেই পারে। নেগেটিভ নিচ্ছেন কেন? পজিটিভলি নেন, রাইট? মানে আমি যা আমি তাই, আমার ভেতরে দেখেন, বিশ্বাস করেন, আমি এতক্ষণ শুয়েছিলাম, আমার ভাল লাগতেছে না, আমার ভাল লাগতেছে না। আমি কি করছি মা? ঠান্ডা পানি দিয়ে ট্যাংগুলা খাইছি। অ্যান্ড দেন আমার সিচুয়েশন এত খারাপ, আমি কতদিন ভাত খাই না। আজকে কি হয়েছে, আমি চ্যাটিং করতেছি আমার টিচারের সাথে, মানে বিষয়গুলো নিয়ে আলাপ করছিলাম। তো টিচার আমাকে বলল যে তোমার ইউ নিড টু রেস্ট বর্ষা, তোমার মাথায় রাখতে হবে তোমার অনেকগুলো দায়িত্ব। তো আমি টিচারের সাথে চ্যাটিং করতেছি, এই ফাঁক দিয়ে এইসব কখন আমার মুখে খাওয়া ঢুকাই দিছে, আমি টেরি পাই নাই। মিরাকেল মিরাকেল
কখন আইসা আম্মু আসছিল, তো কখন আইসা আমার মুখে খাবার ঢুকাই দিতেছে আমি টেরি পাই নাই। পরে সাদা খাওয়ার পর আমি খাবো না এরপর বললাম না, আমি তো খায় ফেলাইছি, মানে পুরাটা খায়। আমি খাবো না বলছিলাম না, কাজ করতেছি, আমার খাইতে ইচ্ছে করে না। হ্যাঁ আমার ভাত খেতে ইচ্ছে করে না। খাওয়ার পরে তো যখন Dude, আমি মানে হঠাৎ করে দেখি আর আমি খাইতেছি, আমার জোর করে মুখের মধ্যে খাওয়াচ্ছে। ভাই, খাওয়া শেষে miracle. না না খাওয়া শেষে আমি বলতেছি, আমি না বলছি আমি খাবো না, আমি কি বসি, আমি খাবো। কি জীবনটা কি হয়ে গেল। এবং আমি এমনও হয় যে 4 দিন 5 দিনেও আমার ভাত খেতে ইচ্ছে করে না। না লিন্দা রোজি আপু করে না। 100 বার কপি করতেছে কি মেসেজ, আমি পড়বো, কমেন্ট করবো, সুন্দর সুন্দর কমেন্ট করেন, হাসান আমাকে একটু। আপনারা বলছেন শেষ লাইভ, রাগের মধ্যে অনেক কিছু বলি। আমার টিচার আমার বাবার সমতুল্য, শিক্ষক সবসময় প্যারেন্টসের সমতুল্য হয়, এবং উনি এমন একজন শিক্ষক যে কিনা আমাদের এতগুলো কাজিনস সবাইকে পড়াইছে, ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত, ঠিক আছে। সো এই ধরনের কথাবার্তা বলে, এবং তার নিজ বাড়ি আমাদের যাত্রাবাড়িতেই, সো এইভাবে কথা বলে শুধু শুধু মানে জিনিসগুলারে পেঁচায়েন না। আচ্ছা আবার কি লিখছে, তোমার আমি অনেক আগে থেকে চিনি, বাট হঠাৎ এই যে ভাবে শেষ হয়ে গেলেন, যদি কোনো ভুল করে থাকেন আল্লাহর কাছেই মাপ চাইছো না। নামাজ পড়ি, আল্লাহর কাছে মাপ চাই। গত 4 দিন ধরে আমার রুটিন নষ্ট হয়ে গেছে। আগে আমার 4 দিন আগে সকাল 9টার মধ্যে আমার ঘুম ভেঙে যেত, আমি উঠে হচ্ছে গিয়ে তোমার ফ্রেশ হয়ে বেরোয় যেতাম, কাজকর্ম যা থাকতো টুকিটাকি করতাম। আর এখন যেটা হয়েছে, আমি ঘুমাই গেলে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো না, এর জন্য আমি ঘুমাই না। আবার তাহাজ্জুদের নামাজ শেষ করতে না করতে আবার ঘুমাই না, যে আমার ফজরের নামাজটা মিস হয়ে যাবে, এর জন্য আমি ঘুমাই না। পরে দেখা যায় তাহাজ্জুদ ফজর পড়ে ঘুমাইতে 6টা, তারপরে উঠি আমি জোহরের টাইমে, জোহরের উঠে তারপর জোহরের নামাজটা পড়ি। এই হইলো অবস্থা। তাহাজ্জুদের নামাজটা মানে আর্লি যে ঘুমাবো, আর্লি ঘুমানোর অপশন থাকে না, যেমন কালকে অনেক রাতে আসছি। আজকে 2 বছরের আজকে এটা কে লিখছে এত বাজে ভাবে? আজকে 2 বছর যারা স্কুলে পড়ে না, তাহলে আপনি পড়েন? মিস অর মিসেস আমি জানি না। আমি আমার ফ্রেন্ডের সাথে ইনস্টাগ্রামে লাইভে গেছিলাম, আই ওয়াজ জোকিং, হোয়াট আই সেড ওয়াজ আমি ফিক্সড স্কুলে না, মানে 6-7 মাস আগে পড়লাম, ফর সাম রিজন আউট অফ নোওয়্যার চেঞ্জ, আবার আগেরটাতে ব্যাক করলাম, আবার চেঞ্জ। ও এটা You were joking। আর আমি চাইল্ডহুডেরও বলছি যে চাইল্ডহুডে এরকম আমার কয়বার চেঞ্জ হয়েছে, কারণ প্রথমবার যখন স্কুলে কোথায় বলেছো এটা? ইনস্টাগ্রামে? ইনস্টাগ্রামে আমার ফ্রেন্ডের সাথে লাইভ ছিলাম, যিনি লিলিয়ান, বলো না এগুলা। আমি কিন্তু বলছিলাম জোক। তুমি বলছো দেখো মানুষ সেটাকে অন্যভাবে নিচ্ছে। স্কুলে গেছিলাম 2 মাসের মধ্যে করোনা আসছিল, করোনার সময় মনে নাই? আমার মেয়েটা যখন প্রথম স্কুলে ভর্তি হয় তখন আমি অনলাইনে ভর্তি হয়েছি, ওইটাতে যাওয়া নেই। এরপর ধানমন্ডিতে আরেকটাতে ভর্তি হয়েছি, এরপর বাবা মারা যাওয়ার পরে আরেক জায়গায় যাওয়ার পরে ওইখান থেকে আসার পরে আবার না 5 আগস্টের সময় একটা ভর্তি হলাম, ভর্তি হয়েছিলাম, কিন্তু ওইটাও গেল। এরপরে আমার এখন এটাতে নাম বলার দরকার নাই, তো ওইটাও এক্সপ্লেন করছে যে ওর মানে স্কুল অনেকগুলো চেঞ্জ হয়েছে। আমার পুরো লাইফের ঘটনা বুঝলাম, কয়বারই করছি, আর 2 বছর তো কেউই জানে করোনার মাঝখানে কোভিড এর কথা করোনার মধ্যে ক্যাম্পাস স্পেশাল খোলা ছিল। বাট আউলিয়া আপা, আউলিয়া না, রাগ করবেন না প্লিজ, আপনি তো রাগ করলে আবার প্রেগনেন্ট হয়ে যান। ঠিক আছে, আপনার লাইভ না দেখলে জানতে পারতাম না, বাজে কমেন্ট। আল্লাহ
আচ্ছা সমস্যা নাই। রাগের মাথায় কি মুন্নার কাছে শুনেন, আমি আমার জায়গায় আমার ইমোশনটাকে আমি যখন দেখছি, আমার ইমোশন, আমার ফিলিংস এবং আমার প্রতি যেই যত্নটা করা হয়েছিল, যে রকম কেয়ারটা আমাকে করা হয়েছিল, সেটা আমাকে আমার রুমই ফিল করাইছে। মনে হয় না আসলে আমি রাগের মাথায় সামটাইমস স্ট্যাটাস দেই বা উল্টাপাল্টা যাই বলি না কেন, আমি মুন্নার ক্ষতি আমি কখনো করতে পারবো না। হয়তো রাগের মাথায় একটা স্ট্যাটাস পর্যন্তই শেষ, এর চেয়ে বেশি পারবো না। ও আমার অনেক ক্ষতি করে ফেলছে, ও আমার ক্যারিয়ার শেষ করে ফেলছে, ওর জন্য আমার মানুষের কাছে আমি মুখ দেখাতে পারছি না, ওর জন্য আমার বাচ্চাগুলোর কষ্ট হচ্ছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ছি, কাজ বন্ধ হয়ে গেছে, ওর জন্য আমার অনেক ক্ষতি হয়েছে। ওর কিছুই হয় নাই, কারণ ও বলে যে ওর বউ হসপিটালাইজ হয়েছে, বউ চলে গেছে, আসলে কিছুই না। ওর বউ ওকে বাঘের মতো ভয় পায়, ওর বউ ওর কথায় উঠে আর বসে। যদি নাই হতো ওই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারতো না। ওর বউকে ও উঠতে বসতে তুই তামার গালাগালি ছাড়া কথাই বলে না। এটা ওর পার্সোনাল ব্যাপার, ও কীভাবে ওর ফ্যামিলি মেনটেন করবে এটা আমার ব্যাপার না, রাইট? সো বাদ দেন। সো রুমি আমাকে যেভাবে টেক কেয়ারটা করতো, ওই সেইভাবেই আমাকে প্রথম যেদিন তার সাথে দেখা হয় মুন্নার সাথে, সে এয়ারপোর্ট থেকে সরাসরি লেমন রিসর্টে যায়, তখন সে আমাকে ফিল করায় এত বেশি কেয়ার করে যে আমার মনে হয়েছে যে এরকম একটা বন্ধু থাকলে না জীবনে, মানে যে কিনা আমার কষ্টটা বুঝতে পারবে, আমি হাসলে হাসবে, মোর বেস্ট ফ্রেন্ড, রাইট? হ্যাঁ, তখনও অন্য কোনো রিলেশন না ওর সাথে আমার। তো যাই হোক, আমি ওই মায়াটায় এখনও আমার খারাপ লাগে, স্টিল আমার খারাপ লাগে, কারণ আমি তো বেইমান না, আমি তো ওদের মতো না। বিশ্বাস করেন, আমি ওদেরকে সিঁড়ি বানায় উঠতে চাই নাই, বরং ওরা আমাকে সিঁড়ি বানায় উঠতেছে। মুন্নাকে দেখেন, হলুদ সাংবাদিককে দেখেন, এতে আমার কোনো আফসোস নাই, বিশ্বাস করেন কোনো আফসোস নাই। কিন্তু আমি নিজেও জানি না, আমি যখন না জানামাজে বসি তখন আমার কলিজার ভেতর থেকে কেন যেন আমার চোখের পানিটা শেষ দেয় ওই হলুদ সাংবাদিকের বিচার আর মুন্নাকে বুঝদানের জন্য। আমার এই দুইটা জিনিস চলে আসে, চোখের পানি আমার চলে আসে, আমি জানি না কেন, এটা আমার নিজ অজান্তে হয়। সো পরি বুবু কই আর আমি কই, কই বুবু এত সুন্দর লাক্সারি লাইফ লিড করে, আর কোথায় আমি? দোয়া করবেন দীপাবা, বাগান বাড়িটা বলতে বাড়ি এখনো করা আছে, প্ল্যান আছে। আমি আমার এই পেজটা সেল করব, যে লোক নিবে সে বাংলাদেশেই আসেনি এখনো, হইল কথা। এরপর আমিও কমিউনিকেশন করি নাই, আমি এই পেজটা বিক্রি করে দিব। এই পেজটা বিক্রি করে আমি হয়তো, বিকজ আমার এখন যদি আমি হিসাব করি, হয়তো যেই গোল্ড টোল আছে এগুলো কিছুই না, যা ছিল আমার সব শেষ, এভরিথিং ইজ ফিনিশ। আমার সব কিছু শেষ করে ফেলছে, সব কিছু। আর যেই মিথ্যাচার ছড়াচ্ছে 50 লক্ষ টাকা আমার শেষ করছে, আমার পিছনে এই করছে সেই করছে, ভাই 50 লক্ষ টাকা যদি কেউ কাউরে দেয়, আমার যদি দিত, সবার আগে তো আমি আমার গাড়িটা চেঞ্জ করতাম, তারপর কি চেঞ্জ করতাম, তারপরে হচ্ছে এই যে এতদিন সার্ভাইভ করছি 7 মান্থ, আমার এই যে গোল্ড এত বিক্রি করতে হইতো না, গোল্ড বেচে আমার বাবার চিকিৎসা করতে হইতো না, আমার হাতের বালা বেচে কোরবানি দিতে হইতো না। কিন্তু হ্যাঁ, কারো কাছে হাত পাতি নেই, নো বডি, কেউ বলতে পারবে না কারো কাছে আমি ধার করে কর্জ করে চলছি, আমি সেই মেয়ে না। আল্লাহ স্পষ্ট করে বলছে, এই দুইটা হাত যতক্ষণ আছে, চোখ ব্রেন
এগুলো আল্লাহর দেয়া মেধা, তুমি কাজ করে খাও, কারো কাছে হাত পেতে না। এবং মুন্নার ভেতরে যদি অনেস্টি থাকে, মুন্না নিজেই রিয়েলাইজ করে এবং ফিল করে যে আসলে কি আমি মুন্নার কাছ থেকে টাকা খাইছি কিনা। উপরে একজন আছে তো। এখন আপনারা আমার কথা নাই বিশ্বাস করতে পারেন, কিন্তু হাসরের ময়দানে মুন্না যতই এটাকে ঢাকতে চাক পারবে না। আমি আমার দাবি নিয়ে তখন দাঁড়াবো, বুঝলেন? লিন্দা আপু, কাজে ব্যাগ কেমনে করব? জুলি আপু, এই পেজটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক পেজ। সো এই পেজটা নিতে হলে আপনাকে মিনিমাম 6 to 7 লাখ টাকা গুনতে হবে। আপনার কথা সবাই শুনে আর হাসে, মনে মনে গালি দেয়। দেখ আপু, কোনো সমস্যা নেই, দিতে থাকুক। কারণ মানে হয় না, আমাদের বড় বড় আলেম, নবী, তারপরে মা ফাতেমা, তাদের জীবনী আমি শুয়ে শুয়ে শুধু দেখি। এখন ইচ্ছে করে দেখি যেন আমি আমার ভেতরকার কষ্টটাকে আমি ম্যানেজ করতে পারি, যে তারা কত কষ্ট করছে ভাই, কত কষ্ট করছে। আর আমি তো আল্লাহরই বান্দা, আমি তো তার চেয়ে অনেক ভালো আছি, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তারা এত মানসিক শারীরিক কষ্ট নিয়েও তারা আল্লাহর প্রতি শুকরিয়া জানাইছে, আমি কেন জানাবো না? আমিও জানাই। আমি আল্লাহর প্রতি প্রচুর প্রচুর পরিমাণে এখনো বলি আমি শুকরিয়া। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। এমনও হইতে পারতো যে এর চেয়েও অনেক খারাপ কিছু হইতে পারত, এর চেয়েও অনেক ভয়ঙ্কর কিছু আমার সাথে ঘটে যেতে পারতো, যেখান থেকে আল্লাহ আমাকে সেভ করে নিয়ে আসছে। অর্ণি আপু, আপনাকে বলি একটা কথা, মানুষটাকে খুব কাছ থেকে দেখছি তো আমি মুন্নাকে, সেখান থেকে বলি ও এক নারীতে আসক্ত পুরুষ না। এই একটা কথাই বললাম, বাকিগুলো মিলায় নেবেন। হ্যাঁ, এই পুরুষগুলা আসলে টাকা দিয়ে সব কিন্তু কেনা যায় না। আমি মুন্নাকে সবসময় বলতাম, খবরদার টাকা দিয়ে সব কিছু কিনতে চাইবা না, বিশেষ করে আমার রেসপেক্ট, আমার ইমোশনস, নেভার। সো টাকা দিয়ে সব কেনা যায় না। গরম লাগে। আচ্ছা, আমার মতো পরকিয়া করে নাই বা আমার মতো এই যে বাজে কথাটা যে বললেন, ভালোই করছেন। জীবনে একটা পাপ করছি, সেই একটা পাপ একদম আপনারা ধুয়ে দিচ্ছেন। সেই পাপটা আল্লাহর কাছে শুকরিয়া, আপনারা এমনভাবে বলছেন যে আমার এই পাপটা আপনারা আপনাদের কাছে টেনে নিয়ে যাচ্ছেন। বুঝছেন? আমি একটা কথা বলি, আমি আমার লাইফে মানে এখন যদি আমি জায়ানের ফুপুকে এনে বসাইতে পারতাম, আমার মাকে বসাইতে পারতাম, তবে যাব, খুব শীঘ্রই যাব, তাহলে আপনারা বুঝতে পারতেন ব্যক্তি আমি কি। আপু, ওই যে পাপ করে ফেলেছি আমি, সেই পাপের জন্যই তো আজকে আমার এই দিন দেখতে হচ্ছে। কিছু কিছু মানুষ আছে যারা জেনার পর জেনা, জেনার পর জেনা করে করেও দুনিয়া জানে না। অথচ দেখেন আমার জীবনের একটা ভুল পুরো দুনিয়ার কাছে চলে গেছে, বিকজ আল্লাহ আমাকে ভালোবাসে। আল্লাহ আমাকে অ্যালার্ট করে দিছে, এই লাইফ তোমার জন্য না, এই জীবন তোমার জন্য না, আর আগায়ও না।
আর ও যে একটা মানে ও যে সুযোগ এবং ভাইরাল হওয়াটাই ওর আসল ছিল, সেটাও অল্প সময় আল্লাহ বুঝাই দিছে। জায়ানের ফুপ্পি সবসময় খবর নেয়। জায়ানের ফুপ্পি আমার মেন্টাল কন্ডিশন জিজ্ঞেস করে, কারণ সে জানে, এবং তারা আসলে না এডুকেটেড ফ্যামিলি বিলং করে, তারা এইসব নোংরামির মধ্যে নাই। তারা দিন শেষে কাজ করে, তাদের কাজ শেষ, সব শেষ, দায়িত্বগুলো পালন করে। হ্যাঁ, আজে বাজে কথাবার্তা এইসবের মধ্যে ওদের ওই টাইম নাই। আচ্ছা, মুন্না এক নারীতে আসক্ত না, আর আপনি ঠিক এক পুরুষের সংস্পর্শে গেলেই থামবেন, একটু বললেন সংজ্ঞাটা। আচ্ছা, সে এক নারীতে আসক্ত না বলার কারণ হচ্ছে তার নামে অনেকগুলো কমপ্লেন আমার ইনবক্সে এসছে, যাদের সাথে সে প্রেম করেছে, বেড শেয়ার করেছে, ছবি সহ অনেক কিছু এসেছে। কিন্তু আমি সেগুলো আপলোডও করব না, আমি সেগুলো কাউকে দেখাবো না, কিন্তু সেগুলো দেখার পরে আমার চোখ দিয়ে পানি পড়ছে, এটুকুই বললাম। তো ও যখন ড্রাঙ্ক থাকে, ওর দুনিয়া মনে হয় না। আর ও অনেক ছোট থেকে বড় হয়েছে, তো মানে অনেক ওর নিজের বলা কথা, অনেক স্ট্রাগল করে এখন কোটিপতি হয়েছে। তো এখন ওই মানে যেটা হয়, টাকা অল্প থেকে বেশি হলে যেরকম ভাবসাব হয়ে যায়, ওর এখন তেমন হয়েছে। শানু বলছে তোমার রেট 150 টাকা। আল্লাহ শানুকে ভালো রাখুক, এবং তারই সাথে আমি বলবো, শানু আমাকে তো কাছে থেকে দেখছো, আমি তোমাকে তুমি এটুকু জামা পরা ছিলা হাতা কাটা, আমি বলছিলাম শানু এগুলো পরো না, 3 পিস পরো, তোমাকে 3 পিসে ভালো লাগে। আমি তোমাদের এই রুমে নামাজ পড়তেছিলাম, আর তোমার মেয়েকে ডেকে বলতেছিলাম, কিরে তোরা নামাজ পড়স না কেন, যা নামাজ পড়। এই কথাগুলো ভুলে যায় না। হ্যাঁ, আর এগুলো যদি বলতে চাও, চাইতে পারো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আছে তো না, সে সব জানে। তোমার ইন্ডিয়ার অনেক কি বলে, ইন্ডিয়া থেকে ইএমআই এর মাধ্যমে যাদের কাছ থেকে মোবাইল নিয়ে আসছো, তোমার যে বয়ফ্রেন্ড ডিফেন্সের, তোমার বাসায় যে লোকটা প্রতিদিন যায়, স্টে করে, সব কিন্তু আমার কাছে আছে। কিন্তু আমি দিন শেষে চিন্তা করব কি জানো, আমি একটা মেয়ে হই আর একটা মেয়ের এইভাবে বলবো, এটাই হচ্ছে আমার শিক্ষা। অবশ্যই বলতেছি, আমার ভুল আমি বলবো না, এটা আমার জীবনের সবচাইতে বড় ভুল, এবং সেই ভুলের মাসুল আজকে আমাকে দিতে হচ্ছে আমার সব শেষ করে। শুধু আমার এই কি বলে জীবনটা, দেহটা ছাড়া সব শেষ। শানুর জুতা চুরি করেছি, আমার গাড়িতেই আছে 11 জোড়া জুতা, আর জুতার যেই আমার বড় ইটা, ওটার মধ্যে না হলেও 60 থেকে 70 জোড়া জুতা আছে, অনেক বড় ক্যাবিনেট আমার আর জারার মিলানো, আর যারা আমার সেম সাইজ। এখন আপনি বাদশা মিয়া, আপনি কমেন্ট করে যদি খুশি থাকেন, আমার কোনো প্যারা নাই। আমি আজকে অনেক বেশি চিল, কারণ আমাকে আমার টিচার, আমার শিক্ষক শুধু বলছে যে বর্ষা তুমি জানো, তুমি কি তোমার সারাউন্ডিং মানুষ জানে, তুমি ছোট থেকে কিভাবে বড় হইছো, তুমি সোমা থেকে বর্ষা হইছো, এই যে যাত্রাটা, এটা আমরা কাছ থেকে দেখছি, যেহেতু আমি তোমার টিচার ছিলাম, আমি দেখছি। এবং আমি ছাড়াও তোমার আত্মীয় স্বজন, পরিবার, এরা জানে, এরা দেখছে। বাদ দাও না সোশ্যাল মিডিয়ার মানুষজন, বাদ দাও না বাইরের মানুষজন,
একটা বাইরের ছেলে তোমাকে নিয়ে কিছু বললে তোমার কি আসে যায়? তোমার আসবে যাবে তখন যখন তুমি যদি দেখো আমি কিছু বলছি, অথবা আমার মতো যারা তোমাকে প্রচণ্ড স্নেহ করে, ছোট ভাই ব্রাদার, তারা কিছু বলছে। কই না তো, সবাই তোমাকে রেসপেক্ট করে, তোমার প্রত্যেকটা বোন জামাই তোমাকে অনেক স্নেহ করে। তো দরকার কি? ওদের কথা নেওয়ার দরকার নাই। তুমি বরং ঠান্ডা হও বোন আমার। আমি অনেক কান্নাকাটি করছি। বোন আমার, ঠান্ডা হও, একটা টিজনেসের প্ল্যান করো, অ্যান্ড জাস্ট লিভ ফ্রম দিস লাইফ, মানে লাইফ, এই জীবনটা থেকে জাস্ট বাই বাই নাও, ঠিক আছে? এই জীবনে সবাই হচ্ছে গিয়ে, সত্যি কথা, আপনি আপনার সুদিনে এত এত মানুষ পাবেন, এত এত মানুষ পাবেন, আরে মানুষ মুখে খই ফুটতে থাকবে আপনাকে নিয়ে। হঠাৎ করে আপনার একটা বিপদ হোক, সেই মানুষগুলা একটা বারের জন্য ফোন করেও জিজ্ঞেস করবে না আপনি কেমন আছেন, এবং মুহূর্তেই তাদের রূপও চেঞ্জ হয়ে যায়। আম্মু মোবাইলটা চার্জে দাও না, এই মোবাইলটা চার্জে দাও। তাদের রূপ কিভাবে চেঞ্জ হয়ে যায়। না, আমার এখন একাকিত্ব ভালো লাগে, আমি ভালো লাগাচ্ছি। আমার এখন একাকিত্ব ভালো লাগে, বিকজ আই ডোন্ট ট্রাস্ট এনিওয়ান। Not even me? You are my daughter, so. What about your cat? পুলক ভাই, ফর এ কাইন্ড ইনফরমেশন, আমার মামাও এখানে দল নিয়ে টানা হাঁচড়া করবেন না। যদি করতে হয় তাহলে বাংলাদেশের সমস্ত তারকাকে অ্যারেস্ট করতে হবে, ঠিক আছে? সমস্ত তারকাকে অ্যারেস্ট করতে হবে, কারণ প্রত্যেকেই কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক দিয়ে এই এত বছর সরকারের আন্ডারেই ছিল, ঠিক আছে? সো এই কথা বললেন না। আমার যে ব্লাড, আমার ব্লাডের মধ্যে 50% যদি লিগ হয়, সরি 40% লিগ, 60% বিএমপি। সো এগুলো বললেন না। আওয়ামী লীগ বিএমপি আইনেন না, কারণ আমি ওই ডেডিকেটেডলি, ডেসপারেটলি জীবনে রাজনীতি করি নাই, ঠিক আছে? সো এগুলো আইনেন না। নীলাপু, এটার জন্য তো আমি লজ্জিত, কতবার বলবো, এটার জন্যই তো আজকে আমার এই দিন। আমি তো অস্বীকার করি নাই, ঠিক আছে? সোমা থেকে বর্ষা হওয়া বলতে এই যে আমার জার্নিটা, কথায় আপনারা সবসময় নেগেটিভটাই নিচ্ছেন, পজিটিভটা কিন্তু পিক করছেন না। আমি বলেছি আমার পুরো নাম হচ্ছে সুমাইয়া আফরিন বর্ষা। সোমা হিসেবে আমাকে ডাকে শুধুমাত্র আমার পরিবারের কয়েকজন। শমী কাউসার ডাকে আমার নানি, আমার মামা, আর বাকি সবাই ম্যাক্সিমামই এখন বর্ষা ডাকে। আমার টিচার আমাকে সোমা বলে ডাকতো, আমি কিন্তু অস্বীকার করি নাই। আর আমার ইন্ডাস্ট্রির নাম হচ্ছে বর্ষা চৌধুরী। আমি বর্ষা আজকে ইন্ডাস্ট্রিতে না, আমি অনেক ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করে, অনেক কিছু করে আমি কিন্তু 2 দিনে আজকে বর্ষা চৌধুরী হই নাই। হ্যাঁ, বর্ষা নামটা কিন্তু আকিকা করা নাম, সুমাইয়া আফরিন বর্ষা। হ্যাঁ, যে সারনেমটার সাথে একটা যুক্ত করে দেওয়া হয়েছে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড দেওয়া হয়। ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা তারকা তার নাম দেয়। আকাশ নিবিড়ের নাম মনির, ও কেন আকাশ নিবিড় দিছে? কারণ ও অলরেডি 2টা মামলা খাওয়া, 2-3টা মামলা খাওয়া নারী নির্যাতনের ওর বাড়িতে। ওই মামলাগুলো যেন ঢাকাতে রিচ না হয়, এর জন্য ও ছদ্মনাম ব্যবহার করছে, কিন্তু আমি তো সেটা না। আমি কেন লুকিয়ে থাকবো? আমি লুকিয়ে তখন থাকতাম যদি আমি ফিল করতাম আমি ক্রিমিনাল। আমি ক্রিমিনাল না, আমি আমার সাথে অন্যায় করছি, আমি আমার সাথে অন্যায় করছি, আমি ভুল করছি, ভুল মানুষদের বিশ্বাস করে। আমি বুঝতে পারি নাই যে তারা আসলে তাদের মতো সমস্ত কিছু বুঝে পেয়ে
নাম ধাম ভাইরাল যা বলেন আপনারা, এগুলো হওয়ার পরে তারা আর আমাকে চিনবে না। এটা আমি বুঝতে পারি নাই, আর আমি বুঝতে পারলে হয়তো কখনোই সেখানে পা দিতাম না। আর আমার একটা মানসিক প্রবলেম আছে, এটা ডাক্তারই বলছে, যে আমি জানি এই লোকটা আমাকে মিথ্যা বলছে, তারপরেও না আমি তাকে বিশ্বাস করছি। এটা একটা মেন্টাল ডিজিজ। আমি অল্পতে সবাইকে বিশ্বাস করি, এরপরে বাসটাও খাই। ইন্ডাস্ট্রিতে আমাকে কে জায়গা দিছিল? আপনার বাবা দিছিল আমাকে ইন্ডাস্ট্রিতে জায়গা, তাও এখন না, সেই ফিতা ক্যাসেটের আমলে। সত্য মিথ্যা আল্লাহ একজন আছে তো। রুমের পর্দা চেঞ্জ করব? আচ্ছা করবো না। ভালো লাগছে না একা একা। তুমি জানোই মুন্না ম্যারিড, তাও কেন ওরে ভালোবাসতে গেছো, অন্যের সংসার ভাঙতে গেছো? আমি নার্গিস মনি আপু, প্রথমত আমি মুন্নাকে স্পষ্ট করে বলেছিলাম, সেগুলো আমি আপলোড দিব। আপনারা যদি বলেন যে আপনারা সেই সত্যগুলো দেখতে চান, আমি দিতে চাইনি। সমস্ত দোষ, সমস্ত তালি আমার এক হাতেই বাজছে। তালি তো এক হাতেই বাজে, তাই না? এটা বাস্তবতা। দুই হাতে তালি বাজে না, এক হাতেই বাজে। সো আপনারা মানে আপনাদের মানে ভাষ্য মতে, আপনাদের ভাষ্য মতে তো তাহলে বুঝতেন ওখানে যেই টেক্সটগুলো আছে বা ওখানে যেই মেসেজগুলো আছে বা মেসেজের বাইরেও বাস্তবে ওর সাথে কাজের ফাঁকে যেই কথোপকথন বা যেই ধরনের অ্যাটাচমেন্ট, মায়া অনেক কঠিন একটা জিনিস। ওকে আমি বারবার বলছি, ওই লাইফটা যদি দেখে থাকে ও শুনবে, ওকে আমি বারবার বলছি যে তুমি এই লেমন রিসোর্টের এই কয়দিন আমার ভেতর থেকে ফিল হয়েছে আমার সাথে রুমি আছে, আমার আর কারো কথা ফিল হয় নাই। সো আমি মানে এমন না যে ওকে জোর করে বিয়ে করতে চাইছি, ওর সংসার ভাঙতে চাইছি, না ভাই, কারো সংসার ভাঙার অধিকার আমার নাই। হ্যাঁ, মুন্নার বউ আমার জন্য পিঠা বানায় পাঠাইছে, সে পিঠাও খাইছি, ওকে, ভিডিও আছে দেখবেন। অথচ মুন্নার বউ বলছে আমাকে দেখেই নাই, ও আমাকে ভিডিও কলে দেখছে, ওরা সবাই ড্রিঙ্কস করতেছিল, উইথ মুন্নার বউ ড্রিঙ্কস করতেছিল, সেই কি বলে ভিডিও কল আমাকে দেখাচ্ছিল। সি মামে এমকে করছিলেন, শুনেন, মাইকেল কোর্সের এমকের যে অরিজিনাল ওয়াচটা আমি পড়ি গত 5 বছর। হ্যাঁ, এবং এমকের যেই পার্স বলেন, ওয়ালেট বলেন, এগুলো ইউজ করে আমি বহু বছর, মুন্নার সাথে কিন্তু আমি বহু বছর ধরে না, অল্প দিন। আমার চিকিৎসা তো শেষ করতে দেয় নাই আপু, আমার চিকিৎসা শেষ কেমনে করব? ওর বোন যে মিথ্যা মামলাটা দিল, তখন শেরবাংলা থানা থেকে যখন ফোন আসলো যে ওরা আমাকে ওখান থেকেই তুলে নিয়ে যাবে, পরবর্তীতে আমার মা রাতের বেলা গিয়ে আমাকে বংশই দিয়ে নিয়ে আসে, এবং আমার মেন্টাল হেলথটা এত বেশি ডিস্টার্ব, আমার আরও মিনিমাম 1 মাস লাগতো আমার ট্রিটমেন্ট, তাহলে হয়তো আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারতাম। যেমন আমার অ্যাংজাইটিটা অনেক হয়, আমার হাত পা কাঁপতে থাকে, অ্যান্ড দেন আমি কথা ভুলে যাই, আমার প্রচণ্ড খারাপ লাগে, হুটহাট করে আমার লাইক বিপি ফল্ট করে,
মানে ব্লাড প্রেশার ফল করে, ব্লাড প্রেশার ফল করার কারণে স্যালাইন দিতে হয়, স্যালাইন খাইতে হয়, ঠিক আছে? এই আপনারা ব্রাশ দিনে কয়বার করেন? ব্রাশ করার নিয়ম হচ্ছে, হ্যাঁ ব্রাশ করার নিয়ম হচ্ছে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার পরে, আর রাতে, হ্যাঁ আর রাতে ব্রেকফাস্টের পরে দাঁত ব্রাশ করবেন, আর রাতে ঘুমানোর আগে ব্রেকফাস্ট করবেন। ইয়েস, দিস ইজ দ্য মেইন রুল। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ করে সকালে খাওয়ার পরে ব্রাশ করা লাগে, খাওয়ার আগে? খাওয়ার পরে। Dude, that is so disgusting. হ্যাঁ, সকালে হচ্ছে খাওয়ার পরে, রাতে হচ্ছে ইসের। Breakfast. আপনার সাথে গতকাল এক ব্রিগেডিয়ার স্যারের মিটিং ছিল ডিনারের সময়, স্যার বলছিল আপনার কথা। সাফাওয়ান জাসির চৌধুরী। স্যার মিনস হি অর শি, কারণ আর্মিতে ছেলে মেয়ে উভয়কেই স্যার হিসেবে সম্বোধন করা হয়। ও আমাকে একটু খুশি দেখতে চায়। আমি ভুলে যাই, আমি আমি মানে আমি বললাম না আমার ভাত খেতে ইচ্ছে করে না, কিছু না, আমি জাস্ট সব ভুলে যাই। আমার ডিমেনশিয়া, কত কি রিপোর্ট যেন কি আসছে, ডিমেনশিয়া, ভোলা রোগ। তারপরে হচ্ছে প্রেজেন্ট, মানে লাইক 1 উইক আগের ঘটনা ভুলে যাব, কিন্তু 10 বছর আগের মেমোরি আমার ঠিকই আছে। সো দিস ইজ মাই কন্ডিশন, এবং এই কন্ডিশনের জন্য দায়ী একমাত্রই হলুদ সাংবাদিক, যার নামে যেখানে যা লেখার, যেখানে যা বলার আমি বলে রাখছি। হায়াত মধ্যের কথা তো বলা যায় না, আল্লাহ কখন। কি রুহানিকা ডুই আপু, এটার জন্যই তো ও আমার সাথে মজা করলো। তুমি কি বলতেছো? রাতের বেলা ব্রেকফাস্ট, গাইস রাতের ব্রেকফাস্ট, সকালে ডিনার, মানে এবং কি আর কি আছে? ওয়েট, রাতের ব্রেকফাস্ট, সকালের লাঞ্চ, দুপুরের ডিনার। ওয়েট তো লজিক, আমি তো তুমি কি করতেছ? ঠিকই তো বলছি। নীলা রহমান, ডোন্ট ডু দিস, খবরদার বলে দিচ্ছি। বেশি শিক্ষিত না আপু, আপনাদের বুঝতে হবে। আরে ভাই আপনাদের বোঝার দরকার নেই। ইংলিশ করে ইংলিশ, একটা ফেস দেখলে বোঝা যায়, একটা মানুষের ফেসে ফুটে উঠে সত্যিকারে সে কেমন আছে, ঠিক আছে? সো লুক অ্যাট মাই ফেস, লুক অ্যাট মাই আইজ, লুক অ্যাট মি। এটা যদি আপনাদের বিবেক থাকে, মনুষ্যত্ব থাকে, যদি আপনাদের ভেতরে বিন্দু ফোঁটা মানে আপনারা মানে আল্লাহর বান্দা হয়ে থাকেন, তাহলে একটু ভেবে দেখবেন। কোনো ব্রেনের ভিটামিন দিছে আপনাকে? হ্যাঁ আপু দিছে, ব্রেনের ভিটামিন দিছে। কি করছিস? হ্যাঁ ব্রেনের ভিটামিন এক্সিস্ট করে? হ্যাঁ, ব্রেনের ভিটামিন, ওটা গাড়ি পাতাটা এখানে অথবা গাড়িতে। আমার বিলে ভাই, আমরা তো ইউনিক ফ্যামিলি। আমার মেয়ে আমাকে প্রনাউন্সিয়েশন কারেক্ট করে দিবে। প্রনাউন্সিয়েশন ও পারবে, টু ও পারবে, আমি জানি। ভাই আমার শোনা, আমরা ইউনিক ফ্যামিলি না। আই মিন আমার বিলের কিন্তু নাম চেঞ্জ। আম্মু ওয়ালেজ কই? আমি কেমন বলবো? বিলু জানি, ব্রো, বিলের কিন্তু নাম চেঞ্জ। Did you ever thought about that? Cutie to Bilu. Our way is not really changed, it's short hair. যেমন আমার হাজব্যান্ডের কথাই বলি, রুমির সার্টিফিকেট, পাসপোর্ট, 36 কান্ট্রি ঘুরছে, ওর সব জায়গার নাম ছিল হাসান তৌহিদুর রহমান। হ্যাঁ, হলিউডের অ্যাওয়ার্ড আছে হাসান তৌহিদুর রহমান, কিন্তু ওকে সবাই রুমি রহমান নামেই চিনে। এটাই মিডিয়া ছিল। সব জায়গার মধ্যে এত বড় নাম লেখা যায় না।
short and like একটা চিপস দিবেন, খাবো। চিপস নাই, বিস্কিট আছে। জায়ান বিস্কিট খুব পছন্দ করে, ওর জন্য ওইটু পরপর আইসা বলবে মা বিকি, মা বিকি। এর জন্য ওর জন্য হচ্ছে গিয়ে দেখা যায় আমার মিনা বাজার থেকে নানান রকমের হরেক রকমের বিস্কিট কালেক্ট করে আমাকে আনতে হয়। অনেক শুকায় গেছি আমি, অনেক। I don't need anyone, আপু। আমার জায়গাটায় আপনারা বসলে আপনারা বুঝতে পারতেন মানুষের ভেতরকার সত্যিকারে মানুষগুলো মরে গেছে। ঘাড় ব্যথা করতেছে। আমি যদি বেঁচে থাকি আমি অবশ্যই ওই বাড়িতে বাগান বাড়িটা করে দিয়েই যাব। আপনারা জানেন না ব্রেনের জন্য ভিটামিন আছে? জানেন না আপনারা? এখানে অনেক ডক্টর আছে, ব্রেনের জন্য ভিটামিন আছে, আপনাদের হয়তো জানা নাই। আমি দেখাই, ওষুধটার নামও বলে দিচ্ছি, দাঁড়ান। ওই ফুল ফোনটা তো আপনার ব্রেনটাকে মানে সবসময় অ্যাক্টিভ রাখার জন্য, হ্যাঁ ওটার মেডিসিনও আছে, আমি নামটা বলতেছি। এগুলো যদি আপনি মেন্টাল পেশেন্ট না হন, মানসিক রোগ মানে পাবলিকভাবে পাগল, বাংলাদেশে মানসিক রোগ মানে পাগল, কিন্তু না ভাই, বাইরের দেশে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয় মেন্টাল হেলথকে, আর আমাদের দেশে সবচাইতে বেশি নিকৃষ্টতমভাবে দেখা হয় মেন্টাল হেলথকে। এটা খুবই বাজে, কিন্তু জীবনের সবচেয়ে বড় রোগ হচ্ছে মানসিক। মানসিক অসুখ অনেক হতে পারে। সার্চ দাও, আমি গাড়িতে রেখে আসছি, প্রতিদিন একটা করে খেতে হয়। যে ব্রেনলেস পারসনটা বলছে ইনক্লুডিং মি যে ব্রেনের ভিটামিন হয় না, এই যে ব্রেনের ভিটামিন ফর দ্য ব্রেইনস। আরে উল্টা করে আমি বলি, তুমি পড়তে পারবে না, আমি ই করে দিছি, মানে উল্টা করে দিছি, কারণ নরমালি থাকলে ওটা স্ক্রিনে। আচ্ছা, এই যে ভিটামিন ফর দ্য ব্রেন, ওদিক ঘুরাও, ঠিক আছে? ভিটামিন ফর দ্য ব্রেন। সো আপনার হচ্ছে গিয়ে লাইক, কথা বলো না, আমাকে বলতে দাও। তো আপনার মেন্টাল কন্ডিশন বুঝে এক একজনের ব্রেনের জন্য এক এক রকমের ভিটামিন দেওয়া হয়, আর এটা ব্রেনটা সতেজ রাখার জন্য। যেমন আমাকে এখন যে ওষুধগুলো দেওয়া হয়েছে, ইনফ্যাক্ট আমি যে খাইলাম, খাওয়ার পরে আপনি আমারে লাইক এরকম যে আপনি আমারে নিয়ে মিথ্যাচার করতেছেন, করেন ভাই, আমার গায়ে লাগতেছে না, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে ধরা খেয়ে গেলেন খালা অঞ্জিলা। কিসের স্ক্রিনশট? আমি জানি না আমি কি করবো। আই থিঙ্ক আমি দেশের বাইরে চলে যাবো। সাফওয়ান জাসির বলছে ব্রেনের ইনজেকশনও দিয়েছিল আমাকে। না আপু, আমাকে ব্রেনের ভিটামিন দেওয়া হয়েছে এবং তার সাথে অ্যান্টি ডিপ্রেশন অ্যান্ড স্লিপিং পিল। মাফ করে দিয়েন, আপনাদের মনের মতো বর্ষা আপুটা থাকতে পারি নাই, কারণ জীবনটা হঠাৎ করে যার চেঞ্জ হয়ে যায় সেই বলতে পারে। একটা মানুষের অপূর্ণতা মানেই হচ্ছে একটা গার্ডিয়ান চলে যাওয়া। একটা গার্ডিয়ান চলে যাওয়া মানে তার দুনিয়াটা অন্যরকম হয়ে যায়।
মুন্না আমাকে কেন বিয়ে করবে? না, ওর দুটো বাচ্চা আছে, ওর ওয়াইফ আছে, ওর ওয়াইফ যেমনই হোক, তবে মুন্নাকে আমি একটা রিকোয়েস্ট করব, বউকে এত টর্চার করতে না, বউরে এত বেশি গালাগালি করতে না, যেটা আমি ওরে সবসময় বলতাম যে এইভাবে একজন ওয়াইফকে টিচ করা উচিত না, ডোন্ট ডু দিস। হ্যাঁ, আমি মরতে পারি, আল্লাহ যখন হায়াত নিবে তখন অবশ্যই মারা যাব। না, আমি এমনি কোনো, যেহেতু আমি অনেক ড্রাইভিং জানি, যেহেতু আমার অনেকগুলো সেকশন আছে, লেটস সি, কিছু একটা করে তো খাইতে হবে না, বসে তো আর খাইতে পারবো না, আমার তো আর সুগার ড্যাডি নাই। কেউ কেউ বলছে আমার পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছে, লক্ষ লক্ষ টাকা যদি খরচই করে থাকে তাহলে আমার কেন আমার গোল্ড বেচে আমার সংসার চালাতে হচ্ছে? দিস ইজ সো ফানি। কামাল ভাই, আপনার নিজের বাবার কথা চিন্তা করেন। আমার বাবাটার প্যারালাইজড, এক পাশ, ব্রেন স্ট্রোকের পেশেন্ট, এইভাবে বলেন না, ঠিক আছে? শনি একরায় আব্বুর বাগান বাড়ি ছিল, দীপাপা, যখন আম্মুর বিয়ে হয় পরবর্তীতে সেটা তার ভাইরা দখল করে নেয়। এটা সবাই জানে, সবাই বলতে আমার ফ্যামিলি জানে। আমার গার্ডিয়ান আল্লাহ, আমার আর কারোর দরকার নাই। আচ্ছা কামাল ভাই, আপনি যে কমেন্টগুলো করতেছেন, আমার মনে হয় আপনার বাবা মা কেউই আসলে দুনিয়াতে নাই, অথবা আপনার হয়তো কোনো বোনও নাই। আমি গোল্ড বিক্রি করছি, স্বর্ণলতা জুয়েলার্সে যান, দাদাকে জিজ্ঞেস করেন যে আমি কত ভরি গোল্ড বিক্রি করছি, দাদা বলে দিবে। কারণ আমার ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে গোল্ড যা ছিল, ম্যাক্সিমাম কি 70% স্বর্ণলতা জুয়েলার্স থেকে পারচেস করা ছিল। স্বর্ণলতা জুয়েলার্সের পেজে নক করে বলবেন যে বর্ষা চৌধুরী কত ভরি গোল্ড বিক্রি করছে, সে বলে দিবে। আর বাকি যা ছিল সেগুলো হচ্ছে তাঁতিবাজার একদম রায়শাবাজার মোড়ের থেকেই তাঁতিবাজারে ঢুকে দোকানটা, একদম সামনের দোকানটা। সুবর্ণা ইসলাম আপু, একাকিত্বতা কতটা ভয়ঙ্কর হুমায়ুন ফরিদি স্যারের কথা মনে আছে আপনাদের? সে বলে গিয়েছিল, আমি চাই না যে আমাকে বলেছে টাকার বিনিময়ে বেডে গেছি, আমি চাই না এরকম শত্রু আমার লাইফের আশেপাশে থাকে। আমার পেজ থেকে মনিটাইজ নাই আপু। আমি যেদিন তোমার ওই যে যারাকে যেদিন বাজেভাবে প্রস্টিটিউট বলা হলো, সেদিনই আমি যে সুইসাইড অ্যাটেম্প নিলাম, সেদিনই আমার পেজ থেকে মনিটাইজ চলে যায়। আমার পেজে মনিটাইজেশন নাই, ঠিক আছে? চুরি করা গোল্ড, রুনা খান আপনি মনে হয় আজকে আমাকে নতুন দেখছেন। আমি যখনই কোনো গোল্ডের লাইভ করতাম, আমি পারিশ্রমিক না নিয়ে, পারিশ্রমিক যা থাকতো তার সাথে আরও ইনক্লুড করে, এমনও আছে যে নাম হয়ে গেছিল যে আমি যেই গোল্ডের দোকানেই লাইভ করি সেখান থেকে আমি গোল্ড কিনি। আমার গোল্ডের প্রতি এত বেশি ফ্যাসিনেশন, আপনি হয়তো দেখেন নাই। প্রচুর 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 ভিডিও আছে। মানুষ ব্যাংকে টাকা জমায় আর আমি গোল্ডে। দিস লেডি টকস
সো শি ইজ মেন্টালি সিক। হ্যাঁ, আমি মেন্টালি আসলে সিক। আপনি কি হুমায়ুন ফরিদির বাসায় গেছিলেন? সাথে ছিলেন? আরে ভাই, ভাল লাগতেছে না। এই যে এখন বসে আছি, এখন যদি আমার মন চায় আমি গাছ চাবি নিব, বরখা পরবো, নিকাব করবো, আমার চোখ মুখ কেউ দেখবে না, চিনবে না আমাকে, গাড়ি নিয়ে বের হয়ে ওভার ট্রিপ দিব, 2-3টা ট্রিপ দিয়ে বাসায় চলে আসবো, শেষ। এতে খারাপ কি? বাইরের কান্ট্রিতে তো এইভাবে কেউ জাজ করে না, আমরাই করি, বিকজ আমরা বাঙালি। আখি আপু খুশি হয়েছে অনেক কথা বলে। এগারোটা 18 বাজে। মেডিসিন আমি নিয়ে নিচ্ছি অলরেডি লাইভের শুরুতে, আপনারা তো দেখেন নাই। মেডিসিন নিছি আমি, মেডিসিন খাইছি আমি। না করা প্রমোশন আপু, আপনার জন্য যেটুকু রিজিক লেখা আছে সেটা কোনো না কোনো মাধ্যমে আপনার কাছে আসবে। সার্চ করেন, চেষ্টা করেন, আসবে। আমি এখন ওটাতেই বিশ্বাস করি। এত বিপদের মধ্যেও আল্লাহর অশেষ রহমতে আমি কোরবানি দিতে পারছি। এত বিপদের মধ্যেও আমার বাবা এত বড় কিডনির এত বড় একটা ধাম করে আমার চোখের সামনে লাখ লাখ টাকা চলে গেল এই কিছুদিন আগেই। আব্বুকে হসপিটালাইজ করলাম। তো বিপদ কখন কোথা থেকে আসে বলা যায় না, তবে আমি আল্লাহর উপর অনেক বেশি বিশ্বাস রাখি, আস্থা রাখি যে আমার কারো কাছে হাত পাততে হবে না, কোনো না কোনোভাবে আমার টাকা ম্যানেজ হয়ে যায়। আমার এমন হয়, আমি যেটা করি, যখন আমার অনেক বেশি উপার্জন ছিল তখন আমি কিছু কিছু ছোট ছোট সেভিংস করে রাখতাম, কিছু কিছু মানুষকে ধার দিয়ে রাখতাম, তাদের কাছ থেকে নিতাম। কিছু কিছু ছোট ছোট বিজনেস আছে যেখানে 1 লাখ 2 লাখ টাকা ইনভেস্ট করলে সেখান থেকে 3,000-4,000 টাকা মাসে পাওয়া যায়, মানে লাভ যা হয় লাভের থেকে কিছু অংশ পাওয়া যায়। এরকম করে আমার অনেক জায়গায় ছিটিয়ে ছিটিয়ে ইনভেস্ট করা ছিল, সেগুলোও আমি পাই। কানের দুল কিন্তু ভুলেই গেছি, কোন কানের দুলটা? খেয়েছি মনে হয় ওষুধ। তোরে কেউ বলে নাই? আমার তো মোবাইল ইউজ করতে না বলছে। আচ্ছা, কালকে মেকআপ লাইভ করবে। আমাকে তো মানে ঠিক আছে সামি আপু, কোন দুলটা আমার মনে নেই, দেখতে হবে। আমি সব কিছু পাঠিয়ে দিছি। সুন্দরবন কুরিয়ারকে গতকালকে রাতে ফোন দিছিলাম আমি, কিন্তু তারা ধরে নাই, কারণ ফ্রাইডের জন্য বোধ হয় ধরে নাই। আজকে ফোন দিব, একটু পরে দিব, আমার মনে ছিল না। মাকসুদা সুইটি, আল্লাহ হেদায়েত করুক, বুঝছেন, হেদায়েত করুক। আমার খালাতো বোন, সরি, শি ইজ সো কল্ড খালাতো বোন আমাকে এতই চিনে যে সে জানেই না আমার কতটুকু অংশ শরীরের পড়ছে। আপু আমি তো সুন্দরবনে দিছি, এখন কথা বলতে হবে। ওকে, আমি একটুই করি, কি বলে 11টা 12 বাজে। এখন যদি শুই, না তাহাজ্জুদ পড়তে পারবো, এশা পড়তে পারবো, না তাহাজ্জুদ পড়তে পারবো,
না ফজর পড়তে পারবো। এই 3টা নামাজ আমি মিস করতে চাই না। এত ধৈর্য কেমনে? এত বাজে কমেন্ট পাওয়ার পরেও লাইভে অ্যাক্টিভ নাকি? আপু আমার মনিটাইজেশন নাই, আমার মনিটাইজেশন চলে গেছে। এত ধৈর্য আল্লাহ দিয়ে দিছে। আল্লাহ আপনাকে ততটুকুই দিবে যতটুকু আপনি সহ্য করতে পারবেন। আল্লাহ হয়তো ফিল করছে আমার এই বান্দা আসলে আমার দিয়ে এই কষ্টগুলো সহ্য করতে পারবে। আপু আপনার, আমি ওগুলো নিয়ে বলতে চাই না আপু। ভয়েস অফ টাইম বিডি কি বলে, অয়েলবাজি বন্ধ করেন, তেলবাজি বন্ধ করেন। আপনাকে নিয়োগ দিয়ে রাখা হয় নাই। আমার হেদায়েত হবে, হেদায়েত না হলে মৃত্যু হবে, এই তো। না আপনারা দেখেন, আমি রুকাইয়া যে দেখালাম, রুকাইয়া তো আমাদের, আমি বিশেষ করে ঘুমানোর সময় রুকাইয়াটা মোবাইলে ছেড়ে রুকাইয়া ফর স্লিপ এটা দিয়ে সার্চ দিলে খুব ভালো ভালো রুকাইয়া আসে। তখন ওটা ছেড়ে ছেড়ে শুনতে শুনতে আমার ঘুম চলে আসে যখন আমি ঘুমাই। তো সেখানে আমার যেই ঘটনাটা বললাম যে বুকের মাঝখানে আমার আটকে আছে, হ্যাঁ, এখন কিছু প্যারানর্মাল বিষয় আছে যেগুলো আমি ফ্ল্যাশে আপনাদের সামনে বলতে চাচ্ছি না, আমাকে নিষেধ করা হয়েছে। তো যেহেতু নিষেধ করা হয়েছে বলা যাবে না, সময় হলে যদি পারমিশন দেয় ওস্তাদজি তাইলে হয়তো বলবো, ঠিক আছে? আরে আল্লাহরে দুইবার পাল্টা সুবর্ণ আপু, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি গ্লাসে করে কোরআনের আয়াত রুকাইয়া অনলাইনে পাওয়া যায়, কিন্তু আপনারা দেখবেন প্যাকেট, 2 প্যাকেট ওই কোরআনের আয়াত আমি ভিজিয়ে আমি খাচ্ছি গত কয়দিন ধরে। সেইটাকে দেখবেন ওই হিরোর ওয়ালে লিখছে আমি নাকি কুফরি করি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, আমি নাকি মানে তাবিজ কবজ করতেছি এটা খাওয়ার জন্য, অথচ সেটা একটা রুকাইয়ার। রাকি তো জানেন যে যদি কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হয় রাকির কাছে যেতে হয়, রাকি ঝালফু দেয় এবং রাকি ভালো, ঠিক আছে, খারাপ না। তো সেখানে আমি রুকাইয়া খাচ্ছি, মানে রুকাইয়ার কোরআন শরীফের আয়াত সেগুলো খাচ্ছি, সেটা দেখায় বলতেছে যে আমি ব্ল্যাক ম্যাজিক করছি। আর কি বলবো বলেন, এর জন্য ওই ভিডিওটা দেখাইছি। ভয়েস অফ টাইমস, আপনারা একটা কথা বলি, আমার 14 গোষ্ঠীর মধ্যে 7 গোষ্ঠী কিন্তু বিএনপির জাতীয়তাবাদী দল, ফর কাইন্ড ইনফরমেশন, 7 গোষ্ঠী। না আল্লাহর হুকুম না, 10-12টা বিয়ে আপনি কিভাবে বলেন দেবাপু? মিথ্যা অপবাদ কাউকে দিয়েন না, মিথ্যা অপবাদকারীকে আল্লাহ নিজেও পছন্দ করেন না, ঠিক আছে? মিথ্যে অপবাদ কাউকে দিয়েন না, নেভার অ্যান্ড এভার। তারা হেল্প করে না মানে কেন করবে না? জায়ানের প্রতি মাসের খরচ দেয় না, আমাকে কেন দেবে? আমাকে দেওয়ার তো দরকার নাই, আমি চাইও না।
জানের প্রতি মাসে যেই ফ্ল্যাট ভাড়া আসে ওর ফুপি প্রতি মাসে ওর অ্যাকাউন্টে দিয়ে দেয়, আমার তো দরকার নাই। আমি এই মেয়ের পাপের টাকা, কোনটা পাপের টাকা? যেটা কষ্ট করে মানে কি বলে লাইভ করে 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 জমানো টাকা, সেটা পাপের টাকা? তাহলে আপনারা যেটা করছেন সেটাও তো পাবেন। আপনারা কি জানেন যে ব্যাংকে চাকরি করাটাও একটা কি বলে হালাল রুজি না? জেনে নিয়েন। আপনাকে আল্লাহ পছন্দ করে আমি জানি না, আল্লাহ জানেন ভালো। শুনেন একটা কথা বলি, যখন 15 বছর সরকার ছিল, সরকার হয়ে কাজ করে নাই এমন কোনো ঘর পাবেন না। প্রতিটা ঘরে একজন করে হলেও সরকারের হয়ে কাজ করছে। যদি আমাকে নিয়ে কথা বলতেই হয় আপনাদের, তাহলে বাংলাদেশের সকল তারকা নিয়ে কথা বলতে হবে। না, আমি তো মেয়ে না। আল্লাহ পৃথিবীতে মেয়ে হয়ে জন্মাইছে, কিন্তু দায়িত্বগুলো দিয়ে দিছে 10 জন পুরুষে। আমি ভুল করেছি ফারিদা বেগম আপু, আমি এটার জন্যই আমি আমার একটা মানুষ আপু, আমি আয়নায় সবসময় স্বচ্ছ থাকি। আমি একটা ভুল করলে ওই আয়নার সামনে দাঁড়াইলে আমি আর আমাকে দেখতে পারি না, এবং আমার নিজের ভেতরের গিল্টিনেস, এই যে গিল্টিনেস এখনও আছে, এটাই আমাকে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে যে আল্লাহ আমি এটা করলাম, আল্লাহ আমি কেন করলাম। এই জিনিসটা আমার করে করে শেষ করে দিচ্ছে। দোয়া করতে থাকেন সবাই মিলে, আল্লাহ বর্ষা চৌধুরীকে দ্রুত পৃথিবী থেকে নিয়ে যাও, তাহলে আমার পাপটা কম হবে। হাজার হাজার পরিবার আছে, 4টা বিয়ে আছে, হাজার হাজার পরিবার আছে। আমি যদি তারকা না হতাম, আপনি কেন আমাকে দেখছেন সুমাইয়া সাদিয়া? আমি পাপকে ভয় পাই। শুনেন, একটা হাদিসে আপনারা খুব ভালো করে শুনেছেন যে শয়তান আল্লাহর কাছ থেকে পারমিশন নেয় আমাদের রগের শিরায় শিরায় পর্যন্ত চলে যাওয়ার। তো একটা মানুষ যখন মানে ভুল থেকে তো মানুষ শিখে না। আমার জীবনের সবচাইতে বড় ভুল এটাই ছিল। এখন আই রিয়েলাইজ, এবং এটার জন্য আমি খুবই গিল্টি ফিল করি, আমার ভেতরে কুড়ে খায়, আমি মেন্টাল সিক হয়ে গেছি। বুঝলেন? আমি বুঝাইতে পারবো না। আমি তো না, সুবর্ণা আপু সবাই বলছে এখানে যে আমার কেন মরণ হয় না। তাই বললাম যে আপনারা দোয়া করেন যেন আল্লাহ দ্রুত আমাদের নিয়ে যায়, যেহেতু আপনারাই চাচ্ছেন। ঠিক আছে, কোথায় গলাবাজি করলাম? পাপকে প্রচুর ভয় পাই, কিন্তু শয়তান তো আমাদের শিরা উপশিরার মধ্যে গিয়ে ঢুকে যায়। শয়তান আসলে আমাকে ম্যানিপুলেট করে ফেলছিল। আমি ওই কয়দিন এক ওয়াক্ত নামাজও পড়িনি। আই ক্যান ফিল নাও।
আমি মানুষ না? ঠিক আছে ভাইয়া। যাই হোক, সবাই ভালো থাকেন। 11:31 বাজে, কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করি, অ্যান্ড দেন কি বলে ভুলে যাই বারবার, জাস্ট হাঁটাহাঁটি করি, অ্যান্ড দেন না, টাইম তো আছে 11:32। এশার নামাজটা পড়ে তাহাজ্জুদ করে ঘুমিয়ে যাই। আমি হাদিস জানি কেন জানেন? যাত্রাবাড়ি এরিয়াতে যারা আছেন তারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে যাত্রাবাড়িতে বড় একটা মাদ্রাসা আছে, বিশাল বড়, কুতুবখালী মাদ্রাসা বলা হয়। সেই মাদ্রাসার স্থপতি হচ্ছে আমার নানা ভাই হাফেজ আব্দুল কুদ্দুস মাওলানা। সেই ফ্যামিলি থেকেই বিলং করি, কিন্তু যে ভাগ্য, তকদির আজকে এখানে নিয়ে আসছে। এমন কোনো রমজান নাই যে রমজানে আমি 2 থেকে 3 বার পবিত্র কোরআন খতম না করছি। আমি অনেক ছোট বয়সে পবিত্র কোরআন শরীফ পড়েছি, অনেক দোয়া কালাম শিখেছি, নানা বসে বসে শেখাতো। আপনারা যদি এখনও ওই যাত্রাবাড়ি যে বড় মাদ্রাসাটা সেখানে যান, কুতুবখালী লেখা আছে দেখবেন স্থপতি হাফেজ আব্দুল কুদ্দুস মাওলানা। না, লজ্জা লাগছে না। ভয় তো পাওয়ার কথা আল্লাহকে, মানুষকে না। যে পাপ করে সে ভয় পাবে আল্লাহকে, মানুষকে ভয় পাইলে কি লাভ? মানুষ আপনার পাপ থেকে আল্লাহ রক্ষা করবে, আপনার পাপটাকে মোচন করে দিবে না। আপনি কোনো ভুল করছেন, পাহাড় সমান ভুল করছেন, সাগরের ফেরার সমান ভুল করছেন, আপনি সেজদায় গিয়ে আল্লাহকে বলেন, ক্ষমা করার মালিক আল্লাহ, কোনো মানুষ না। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। ভালো লাগছে না। আমি প্রচুর হাদিস পড়ি আপু, আমি প্রচুর হাদিস পড়ি, এটা আমার অভ্যাস আছে। সব তো আর দেখানো সম্ভব না, তাই না? ওই মাদ্রাসা প্রথমে ছিল টিনের, তারপরে হয়েছে বিল্ডিং, তারপরে এখন তো বিশাল বিল্ডিং হয়েছে। তখন আমার জন্মও হয়নি। আমি মাদ্রাসা কেন করবো? আমার নানা মাদ্রাসার স্থপতি ছিল। হাসনা হ্যাঁ আপু, যে লোকটাকে নিয়ে বলছেন সেই লোকটার প্রতি রাতে নতুন একজন লাগে, কিন্তু সেটা বুঝতে পারি না। এটাই আমার জীবনের সবচাইতে বড়। আর এটা তার সাথের লোকজনই বলেছে, অ্যাজ লাইক তার ড্রাইভার, অ্যাজ লাইক তার এমপ্লয়ি, তারাই বলেছে, প্রমাণও দিয়েছে। অনেক ছবি আমার কাছে আছে, আমি চাইলে এখন পোস্ট করলে সেগুলো হয়তো তার মান সম্মান এখান থেকে এখানে নিচে পড়ে যাবে, কিন্তু মানুষটাকে মানে আমি এইভাবে আসলে ছোট করতে পারবো না। দিন শেষে আমিও মানুষ, তো আমি এইভাবে ছোট করতে পারবো না। আমি ব্ল্যাকমেল করে দামি হোন্ডা, আইফোন, টাকা পয়সা, 2.5 লাখ টাকা কন্ট্রাক্ট মানি, সেই প্রডিউসারই আমাকে বলেছে, যে প্রডিউসারের মাধ্যমে তারা মিউচুয়াল ব্যাংকে গেছে। সো আমি এগুলো পারবো না আপু, কোনোদিন পারবো না। আমি এগুলো আমার জন্য না, ঠিক আছে? আল্লাহ কিন্তু বারবার বলছে পাপকে ঘৃণা করো, পাপীকে না। আর আমরা সমাজের মানুষ পাপীকে ঘৃণা করি, পাপকে না। এই যে 377 জন মানুষ দেখছেন, আপনারা জীবনে একটা মিস্টেকও করেননি, একটা ভুলও জীবনে করেননি।
আমার তো সেই দম আছে, আমি পাপ করে গুনাহ করে আপনাদের কাছেও বলেছি, আপনাদেরকেও দেখিয়েছি, আল্লাহর কাছেও ক্ষমা চাচ্ছি। আপনাদের ক্ষমাটা আসল না, আমার কাছে আসল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করছে কিনা। আমি যদি সারা জীবন ব্ল্যাকমেল করে আসি তাহলে এই যে এত এত লাইভ, এত এত পারিশ্রমিক, ব্যাংক ট্রানজ্যাকশন সব কিছু আমার আছে, প্রমাণ করতে বলেন। আপু এক কাজ করেন, শুভ্রা আপু নামাজ পড়ে আল্লাহর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 33 বার করে পড়ে তারপর যদি আপনি আয়াতুল কুরসি পারেন সেটাও পড়বেন, পড়ে মোনাজাত করে বলবেন যে আল্লাহ বর্ষাকে তাড়াতাড়ি এই দুনিয়া থেকে নিয়ে যাও, হয়তো আপনার দোয়া কবুল হয়ে যেতে পারে। হয়তো আপনার দোয়া কবুল হয়ে যেতে পারে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।